হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নতুন ডোঙ্গাটি নিয়ে এসেছি। এটার নাম হলো সুপ্রিম অ্যালকেমিস্ট গড। হ্যাঁ, এটা হলো অ্যালকেমি নিয়ে ডোঙ্গাটা আর কি। তো সবাইকে আগে বলে রাখি, আমার কোনো কথাই যদি না বুঝো, হ্যাঁ আমি ফ্রেন্ডলি হয়ে সবাইকে বুঝাই, আমি না কোনো প্রফেশনাল এক্সপ্লেনার, ঠিক আছে? তোমরা ম্যানেজ করে নিও। তো ভিডিওতে অনেক মজার মজার কথা বলো, তোমরা মজা পাইবা, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যাক। এপিসোড শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই, সে একটি নির্মাণ রিয়েল মানে একটা হাই লেভেলের পিল তৈরি মানে বানাচ্ছে আর কি। মানে এটাকে বলে কাল্টিভেট করছে আর কি, মানে রিফাইন বলা যায়। রিফাইন করছে, এই রিফাইন করার মাধ্যমে সে অনেক ঝামেলার মধ্যে দিয়ে রিফাইন করার চেষ্টা করতেছে। সে কিন্তু পুরাই কমপ্লিট করবে, তখনই আমরা দেখতে পাই আরেকটি মানে মেয়েকে, সেও মনে হয় অ্যালকেমিস্ট, ভালো একটা অ্যালকেমিস্ট আর কি। সে এসে তাকে মানে অ্যাটাক করার কারণে আমাদের মেন ক্যারেক্টার অনেক ইনজার্ড হয়ে যায়, কারণ একটি পিল রিফাইন করার জন্য অনেক অনেক সোল পাওয়ার মানে খরচ হয়। সে অনেক দুর্বল হয়ে যায়, আমাদের মেন ক্যারেক্টারে বলা যায় ওকে। আমার মেন ক্যারেক্টার অনেক দুর্বল হয়ে যায়। পরে আমরা জানতে পারি এই মেয়েটা ওরই বন্ধু। সে বলে, আমি তো এই পিলটা তোমার জন্যই বানাচ্ছিলাম, তুমি কেন আমাকে অ্যাটাক করছো? আমি কি তোমার কোনো ক্ষতি চাইছি? আমাদের মেন ক্যারেক্টারের কথা শুনে মেয়েটি বলে, না আমি জানি না কিছু, কিন্তু আমি তোমাকে এখন দেখতে চাই না। তা এইটা বলে তাদের মধ্যে অনেক ফাইট হয়ে যায়। আমাদের মেন ক্যারেক্টার মনে করো না, তার ফার্নেস দিয়ে অ্যাটাকটি ডজ করতে বা ডিফেন্ড করতে থাকে। তখনই সে অনেক ইনজার্ড হওয়ার কারণে সে বলে, তুমি কি আমাকে মারতে চাও নাকি? আমি তোমার কি ক্ষতি করেছি? তখন ওই মেয়েটা রুকই বলে, তো এখন বাসন বন্ধ করো, এখন মরার জন্য প্রস্তুত হও। এটা বলে সে তার পিছল এনার্জি দিয়ে অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই এটা একটা বার্ড স্পিরিটে মানে এনার্জি কনভার্ট হয়ে ওইটা আমাদের মেন ক্যারেক্টারের পিছু নিতে থাকে। এবং আমাদের মেন ক্যারেক্টার বলে যে, তুমি আমাকে এভাবে মারবা? আমি কারো হাতে মরতে চাই না, এর চেয়ে ভালো আমি নিজের জান নিয়ে নিই। এটা বলে তার পার্নেস আছে না, আমাদের মেন ক্যারেক্টার পার্নেসের ভিতরে সে চলে যায়। এবং আমাদের মেন ক্যারেক্টার পার্নেসের মধ্যে গিয়ে সে অনেক হিট ওই পার্নেসের মধ্যে, যার কারণে আমরা দেখতে পাই অনেকক্ষণ থাকার কারণে সে ওখানে মারা যায়। এবং এর পরের সিনে আমরা দেখতে পাই প্রায় অনেক বছর পরে, হ্যাঁ প্রায় 1900 সালের পরে, মনে করো 2016 সালের দিকে দেখতে পাই আমরা দেখতে পাই একটা মাস্টারকে। সে এখানে যারা নতুন ভর্তি হবে সে সিলেক্ট করছে আর কি। অনেকগুলি স্টুডেন্ট এসেছে, তাদেরকে সিলেক্ট করবে। এদের মধ্যে আমাদের মেন ক্যারেক্টারও আছে। তোমাদের মেন ক্যারেক্টার নাম তোমাদের পরে বলবো, ঠিক আছে? আগে তোমরা দেখো ওই বুড়াটা কী বলে। মাস্টারটি বলতেছে, তোমরা একটু মোবাইল ফোন একটু কমেডি বাড়ি, ঠিক আছে? ঢোঙা দেখবা বেশি বেশি করে, আর এই চ্যানেলটাকে বেশি বেশি তোমরা সাপোর্ট করবা, তাহলে তোমরা ভালো কাল্টিভেট হতে পারবা। মাস্টারটা বলে যে আমরা এখন মেরিডিয়ান্স মানে চেক করবো, যার মেরিডিয়ান সবচেয়ে পাওয়ারফুল হবে সে ভালো অ্যালকেমিস্ট হতে পারবে আর কি। অনেক সময় মানুষের মধ্যে 11টা থাকে, 12টা থাকে, অনেকের মধ্যে 6টা বা 8টা থাকে, অনেক ডোঙ্গার মধ্যে। দেখি এই ডোঙ্গার মধ্যে কয়টা? মাস্টারটি বলে, যার মেরিডিয়ান 5টা খোলা থাকবে সেই সুদাকু একাডেমিতে জয়েন করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, এটা হলো রুলস। এবং আরও বলে, তোমরা ওই একাডেমিতে অনেক ভালোভাবে তোমরা কাল্টিভেট করতে পারবা, এবং তার সাথে যে ফার্স্ট হবে তাকে পিলটি দেওয়া হবে। এই পিলটি যে অ্যাবজর্ব করবে তার কাল্টিভেট অনেক ফাস্ট হয়ে যাবে। তো তোমরা ভাবো এবার তোমাদের কত লাভ। এখন দেখার পালা যে কারা 5 মিলিয়ন খুলবে এবং সাথে তারা এই পিলটি পাবে। এখন এই কথা শুনে তো সকল ডিসেবলরা তো বলে, আরে শালা 5 মিলিয়ন খুললে আমাদের এই এত বড় পিল আমরা পেয়ে যাবো, যেটা মনে করেন এখন আর কমে অ্যালকেমিস্ট আছে যে যারা এই পিলটি রিফাইন করবে। তখনই আমরা আমাদের মেইন ক্যারেক্টার দেখতে পাই, যার নাম হলো বাইতিয়ান। সে বলে, আমি কোনো এখানে পিলের জন্য আসিনি, আমি এসেছি কারণ আমার পাওয়ার টেস্ট করার জন্য। আমি দেখিয়ে দেব আমিও 5টা মেরিডিয়ান্স খুলতে পারি, তখন সবাই দেখবে আমি কোনো দুর্বল নই, আমি অনেক পাওয়ারফুল, আমার নামও সবাই মনে রাখবে। তো গাইস, এই হলো আমাদের মেন ক্যারেক্টার, তোমরা একে চেনে রাখো, কারণ এ হলো যে আমরা প্রথম সিনে যে অ্যালকেমিস্ট গড মারা গেছে, ওই অ্যালকেমিস্ট গডেরই একটি ডিসেন্ডেন্ট আর কি, মানে 14 গোষ্ঠীর একটি আর কি, গ্র্যান্ড পা বা বড় বাপ বলি আমরা, এরকম গোষ্ঠীরই একজন সে। তখন আমরা দেখতে পাই 2টা ডিসেবল আসে, এক ছেলে ডিসেবল, একটা মেয়ে ডিসেবল। ছেলে বলে, তোমাদের সু ফ্যামিলি দেখবা পুরোটাই বেকার, কারণ তুমি যেরকম বেকার তোমার সু ফ্যামিলিও পুরো বেকার। কদিন পরে তো আমাদের ফ্যামিলি তোমাদের ফ্যামিলি থেকে আগে চলে যাবে, আমাদের মু ফ্যামিলি দেখবা কীভাবে রাইজ করে। তখন ওই মেয়েটা বলে, তুমি আমাকে যে ছাকা দিছো না, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি আমাকে ছাকা দিছো, আজ দেখো আমি এই মু ফ্যামিলির এই ডিসেবলের সাথে আমি রিলেশনে আছি। তো গাইস, তুমি দেখতে পারছো মেয়েরা কীভাবে পোল্ট্রি বাস, তোমরা এইসব থেকে দূরে থাকো। এগুলো তাদের প্রতিবাদ দেখে তো আরেকটি আমাদের বাইতিয়ানের পক্ষ থেকে হয়ে বলে, আরে তোমরা এখন কি, আগে তো বাইতিয়ান যখন পুরো সুস্থ ছিল তখন তো তোমরা ওকে সাপোর্টই করতা, ওর ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলতা না। এখন বাইতিয়ান একটু ইনজেট হওয়ার কারণে তোমরা তার সহজ সুযোগের সদ্ব্যবহার নিচ্ছ না। সমস্যা নাই বাইতিয়ান, আমি তোমার পাশে আছি, তুমিও একটু দেখিয়ে দিও তাদের, তুমিও তোমার নামও বাইতিয়ান, তুমি কারো থেকে কম না। তাদের ঝগড়া দেখে এল্ডার এসে বলে, চুপ থাক শালারা, কী করতেছো কেন?
তখন এল্ডারের কথা শুনে সবাই তো চুপচাপ, আরে এল্ডারাই পড়ছে। তখন বাইতেন সামনে এসে বলে, মাস্টার আমি আগে টেস্ট দিতে চাই, আমি তো 5টা মেরিডিয়ান চালু করে সবাইকে দেখিয়ে দিতে চাই আমিও কারো থেকে কম না, আমার নামও বাইতিয়ানের নাম শুনে বলে, আচ্ছা তুমি বাইতিয়ান না, কয়েকদিন আগে না তুমি একটু ইনজার্ড ছিলা, তোমার নাকি ইনজার্ড হয়েছিল, ইঞ্জুরি, তুমি আগে আইবা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি আগে আসো, আগে তোমার দিয়ে শুরু করি। তখন আমরা ওই টেস্ট সিনে বাইতিয়ানকে দেখতে পাই, সে ওই প্ল্যাটফর্মে বসে 5টি মেরিডিয়ান খোলার চেষ্টা করছে। সে বলছে আমি দেখিয়ে দিতে চাই আমি 5টা মেরিডিয়ান খুলে সবাইকে দেখিয়ে চাই যে আমিও কারো থেকে কম না। তখন আমরা দূর থেকে 2টা মেয়েকে দেখতে পাই। একজন বলে, আরে আমি তো জানতাম না আপনার পিয়ান্সে এত পপুলার, এখানে তো অনেক পপুলার আপনার পিয়ান্সে, হয়তো আমাদের মেন ক্যারেক্টারের কথা বলতেছে। তখন ওই মেয়েটি বলে, আমি এখানে বাইতের পাওয়ার চেক করার জন্য আসিনি, আমি বাইতেনের সাথে আমার একটা বোঝাপড়া আছে, একটা ডিলের জন্য এসেছি। তখন আমরা আমাদের মেন ক্যারেক্টার বাইতেনকে দেখতে পাই, যেখানে সে ওই টেস্টে দিচ্ছে। তখন দেখতে পাই আমাদের বাইতিয়ান 5টা মেরিডিয়ান্স খোলার কথা, কিন্তু সে দুঃখের সহিতে বলতে হচ্ছে সে 5টা কি একটাও বলতে পারছে না, যার কারণে সে তার অনেক ব্যাকলেশ হয় এবং একটা যে মেরিডিয়ান্স ছিল মানুষের মধ্যে ওইটাও ড্যামেজ হতে থাকে। এটা থেকে সবাই বলে, আর বাইতিয়ান তো কোনো কামেরে না, সে তো পুরোই পুরোই কাঁচরা, শুধু এখানে এসে নিজের নাম বদনাম করছে। তখন বাইতিয়ান বলে, আমি তো সবসময় বেজ্জতি হয়েছি, আমি কখন ঠিকমতো আমি সম্মানই পাইনি, সবসময় ব্যর্থ হয়েছি, আজকে তো আমি কিছু করেই দেখাতেই হবে। তখন বাইতিয়ানের মনের মধ্যে কিছু স্মৃতি আসে, তার অ্যানসিস্টারের কিছু স্মৃতি আসে এবং অ্যানসিস্টারের কিছু পাওয়ার আছে, যাকে যেভাবে ওই মেয়েটি মেরেছিল আর কি। তখন এটা দেখে সে বাইতিয়ান অনেক মোটিভেট হয়ে তার অ্যানসিস্টারের সকল পাওয়ার পেতে থাকে। আমরা দেখতে পাই আমাদের বাইতিয়ান অনেকক্ষণ যুদ্ধ করার পরে সে ফাইনালি যুদ্ধে জয় হয়ে যায় এবং যুদ্ধের ফলে সে 5টা গার্লফ্রেন্ড পায়। 5টা গার্লফ্রেন্ড 5টা মেরিডিয়ান খুলে ফেলে। এটা থেকে তো সবাই অবাক হয়ে বলে, আরে শালা করলো কি, বাইতিয়ান তো কি কাজ করলো, এল্ডার থেকে তো পুরো অবাক। এল্ডার মনে মনে ভাবে, হালার পথে করলো এটা কি, হালার পথে 5টা ইভেন লেভেলের ফায়ার মেরিডিয়ান্স খুলছে, আর এ কী করবো, মান সম্মান তো পুরে শেষ। আমরা দেখতে পাই অনেকক্ষণ 5 মেরিডিয়ান্স কাল্টিভেট করে ফেললে সে তার সাথে সাথে সে আইস মেরিডিয়ানও কাল্টিভেট করতে শুরু করে দেয়। কিন্তু এখন আমরা দেখতে পাই তার ফলাফল, এখন ফায়ারের মেরিডিয়ানের সাথেও কিছুটা আইস মেরিডিয়ানও সে কনভার্ট হয়ে যায় মেরিডিয়ান্স। এগুলো দেখে এল্ডার বলে, আল্লাহর প্রতি করলোটাই না, আমার তো ইজ্জত পুরো শেষ। সে জাকাত বসে ফায়ার থেকে এত তাড়াতাড়ি আইস অসম্ভব, ইম্পসিবল, আমি মানি না ভাই, আমার কেউ ফানি দাও, আমার মাথার ফানি ডাল। বাইতিয়ান এই কাজ দেখে সবাই মেনে নিয়েছে ভাই, বলে সত্যিই পাওয়ারফুল। তখন আমাদের বিটিটিএসের হানফেংকে দেখতে পাই, সে বলে, আরে এল্ডার ও চিটিং করেছে, আমি তো কিছুদিন আগে তার সাথে ফাইট করে তার সকল মেরিডিয়ান্স আমি ব্লক করে দিয়েছি, ও কীভাবে এই ফায়ার মেরিডিয়ান্স অন করেছে। তখন হানফেংয়ের কথা শুনে তো এল্ডার বলে, হ্যাঁ কী বলছো? হানফেংয়ের বক শুনে তখন বাইতিয়ান বলে, ঠিক আছে তোমার যদি এতে পাছায় যদি পা চলে আসে তখন ঠিক আছে, আমি তোমার সাথে ফাইট করবো। এখনই ফাইটে যে আমি যদি জিতি আমার মধ্যে পাওয়ার আছে কিনা তা আমি টেস্ট হয়ে যাবে। তখন এল্ডার কী করে, তখন তাদের ওদের জন্য একটি গোল রিং বানিয়ে দেয় আর কি, ওইটাতে তারা ফাইট করবে। ওই ফাইট যে এই রিংয়ের বাইরে যাবে সে হেরে যাবে। আমরা দেখবো আমাদের বাইতেন কি পারে কি না পারে না, ফাইট করতে আর কি, অন্য কিছু না, নেগেটিভ নিয়ে কা। তো গাইজ কেমন হচ্ছে আজকের এক্সপ্লেনটা তো অবশ্যই জানাবা, ঠিক আছে? তোমরা কমেন্ট করবা, যে যার মনে যেটা আছে তোমরা ওইটাই কমেন্ট করবা, খারাপ হইলে বলবা, ভালো হইলেও বলবা, ঠিক আছে? তো দেখা হবে নতুন ঢঙ্গুয়াতে, আজকে আরেকটি ঢঙ্গু আসবে, ওইটা তোমরা দেখবা, ঠিক আছে? তো ওইটাতে দেখা যাক। তো আল্লাহ হাফিজ। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কীভাবে বাইতিয়ান তার 5টা এলিমেন্ট সে অ্যাক্টিভ করে ফেলে, যার কারণে সবাই ওকে দেখে অবাক হয়ে বলে, আরে শালার প্রতি করলো গীতা, সেই তো পুরো 5টা অ্যাক্টিভেট করে ফেলছে, একটা করতে মানুষের 12টা বাজে, কী করলো? এবং কি বাইতিয়ার এই কারবার থেকে হানফেং নামেও বিটিটিএস সে হানফেং সে এসে বলে, আরে ভালার পুতে বাইতিয়ারেন এখানে চিটিং করছে, আমি মানি না, আমি বিশ্বাসই করি না কেউ 5টা এলিমেন্টের অ্যাক্টিভ করছে। এবং কি এর সাথে সাথে সেও বাইতিয়ানের সাথে ফাইট করার জন্য সে বাইতিয়ানকে চ্যালেঞ্জ করে। তখন এল্ডার বলে, ঠিক আছে তোমরা ফাইট করো। তো আমরা দেখতে পাই এখানে ফাইট শুরু হয়ে গেছে, দুজনকে ভালো মতো একবার 12টা বাজাইতেছে, কেউ কারো সাথ দিতেছে না, উল্পাটা ছাড়া দুটার মধ্যে দুটাকে ধুয়ে দিতেছে। এবং কি রুলসের মোতাবেক যে আগে রিং থেকে বাইরে পড়বে সে হেরে যাবে। তখন আমরা হানফেং এর সিন দেখতে পাই যে হানফেং কে কি জানি একটা পোকা জানি কামড় দিয়েছে, যার কারণে হানফেং এখানে অন্ধের মতো হয়ে যায়। আরে বলে, শালার পুতে কে আমারে কামড় দিছে, আরে বাজারে বাঁচা, আরে বাঁচা আমারে কেউ। তখন আমরা দেখতে পাই বাইতিয়ান এখানে এই সুযোগকে কাজে লাগিয়ে সে আইস এলিমেন্ট অ্যাক্টিভ করে তাকে জমিয়ে দেয় এবং ফায়ার অ্যাটাক করে তার উপরে হামলা করতে থাকে, যার কারণে আমরা দেখতে পাই হানফেং এর অবস্থা একবার 12টা বেজে যায়। এই সুযোগে বাইতিয়ান আরো ভালোভাবে অ্যাটাক করে হানফেং এর উপর। হানফেং এখানে কিছুই করতে পারে না। যখন হানফেং সে ফাইটের মোডে যাবে তখনই ওই হালারফুতের যে পোকাটা আছে না, এটা এসে আবার হেয়ারে ডিস্টার্ব করে, আবার এবার পিছনের দিকে মারছে আর কি। পিছনের কামড় খেয়ে তো হানফেং
বলে, আরে শালা আমারে তোর কে রে আমারে বিরক্ত করো, শালার ভূত, সাহস থাকলে সামনে আয়। এটা বলে সে চারিদিকে ছড়তে থাকে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের ভাইতিয়ান সে একটা ফাইনাল একটা অ্যাটাক করে। আমরা দেখতে পাবো ফাইনাল ফায়ার অ্যাটাকটির কারণে চারপাশে ধোঁয়া হয়ে যায় এবং আইস ছড়িয়ে যায় এবং সে একটা লাথি যে মারে হানফেং এর 12টা, তো এইটার মাধ্যমে আমরা দেখতে পাই ভাই যে যায়। তখন আমরা এরিয়ার বাইরের সিন দেখতে পাই, যেখানে এরিনার বাইরে সবাই বলতেছে, আরে ভাইচানের পাও দেখছোস, শালার প্রতি খরলো কি তা, এরকম কাল্টিভেটার আমার থাকলে আমার তো পাঁচটা গার্লফ্রেন্ড থাকতো রে। তখন আমরা দেখতে পাই ভাইচানের সিন, যেখানে হানফেংকে একটি কিক এবং একটি কিকের সাথে আমরা দেখতে পাই ভাইতিয়ানের কিকের সাথে হানফেংয়ের অবস্থা একবারে মাটির নিচে, মানে মাটিতে পড়ে রয়েছে। আল্লাহর প্রতি কোনো আর গিয়া নেই। বলে, আরে ভাই আমার ছাইরা দে, আমি ওর ভুল হয়েছে ভাই, ভাই আমার এখনো বিয়ে হয় নাই ভাই, আমার ছাইরা দে ভাই। আমরা দেখতে পাই এখানে এখন হানফেং যেরকমভাবে শুয়ে রয়েছে, কিছুদিন আগে হানফেংও বাইতেনকে এভাবে শুয়ে রেখেছিল। তখন এই প্রতিশোধ হানফেংয়ের উপর আমাদের বাইতেন নিচে বলে, এনে শালা গোল, এটা বলে সে তাকে এরেনার বাইরে হালকা করে মারে, সে গোল হয়ে যায়। তখন বাইতেন বলে, হালার ভূতেরা দেখছস আমি এখন গোল করছি কীভাবে, তোরা দেখছস, আবার বলস আমি চিটিং করছি, তোদের যদি এতই সন্দেহ হয় আয় আমার সাথে ফাইট কর, আয় কে আসবি আয়, কার কোন মায়ের ছেলে আছোস, কোন বাপের ছেলে আছোস আয়। তখন ভাইতেনকে দেখে কে জানি গিফট দেয়, আমরা চেহারা দেখি না, পরে দেখি। তখন আমরা জানতে পারি এটা এল্ডারের হাতে। এল্ডার তা সে জিতছে না, জিতলে না একটা পিল দিবে বলছে, এই পিল দিয়ে দিছে আর কি, 5 মেরিডিয়ান খোলার পিল। ভাইতেন তো 5 মিনিট ঘুরেই ফেলছে, সে এখন আর এটাতে কি গাঞ্জা খাবে নাকি, ভাবছে ভাবছে এটা কি গাঞ্জা খাওয়া যায় নাকি, বাবা খাওয়া যায়, সে ভাবতেছে। সে বলে আমার অ্যানসেস্টারের পাওয়ার যে, আল্লাহর পুত্রের এইসব দিয়ে গাঞ্জাও হবে না। এখন কি করবে বাইতিয়ান, এল্ডারের মন রাখার জন্য পিলটা তো নিতে হবে, সে তখন এটা রেখে দেয় আর কি। তারপরে বাইতিয়ান ওখান থেকে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেয়, জঙ্গল দিয়ে যায়। জঙ্গল দিয়ে যাওয়ার সময় তার বডি থেকে একটি এনার্জি বের হয়, এনার্জির কারণে আমরা দেখতে পাই একটি মানে কি জানি এটা বিষ না কি জানি এটা বের হয়েছে। এটা দেখে তো ভাইতিয়ান বলে, আর শালা এটা কি, পরে সে দেখতে পাই এটা চোখ মুখ আছে টিকটিকের মতো। ওই প্রাণীটি মাস্টার বলে বাইতিয়ানকে বলে। বাইতিয়ান তো শুনে অবাক হয়, কি রে মাস্টার বলতেছে এই ক্রিয়েচারটি। পরে এই ক্রিয়েচারটির নাম হলো টিঙ্গার বলে, আমি আপনার যে অ্যানসিস্টার আছে না গড, অ্যালকেমি গড, আমি ওর যে লাস্ট রিফাইনিং পিল্ড আছে না, সেই পিলটা তৈরি করার সময় তিনি তো মারা গেছে, কিন্তু আমি ওই পিলের যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে আমি নিজেকে তৈরি করে ফেলছি আর কি। তখন ভাইতান বলে, এটা আবার কিরকম পিল রে, আবার কথা বলে, আরে শালা কোন দুনিয়ায় বসবাস করতেছি। ভাইতান সে ভালোভাবে বুঝতে পারে এটা একটি পিল, যার কারণে সেই পিলটি এখন তার কাছে আছে। এবং ওই টিঙ্গারটি বলে, যখন আপনার মধ্যে আমার মাস্টারের পাওয়ার এসেছে না, আমি আমার মাস্টারের মানে মনের মধ্যে ছিলাম আর কি, যখন আপনি পেয়েছেন আমার মাস্টারের পাওয়ার, তখন আমিও বেঁচে ফিরেছি, কিন্তু আমার মাস্টার তো মরে গেছে, এখন বর্তমানে আপনি আমার মাস্টার। তখন ওই টিঙ্গারটি বলে, আমার মধ্যে অনেকগুলো অ্যাবিলিটি আছে, যেমন মনে করি যে কোনো বিস্টের পাওয়ার অ্যাবজর্ব করা বা রূপ ধারণ করা, সব আমি পারি। তখন বাইতিয়ান তো এটা শুনে অবাক হয়ে বলে, আরে শালা এটাই তো আমার দরকার, সামনে তো আমার অনেক বিপদ হতে পারে, এটা আমার কাজে আসবে। তখন বাইতিয়ান বলে, ঠিক আছে তাহলে তুমি একটা যে কোনো ভয়ঙ্কর প্রাণীর রূপ ধারণ করো। এটা সুন্দর টিঙ্গার বলে, না আমি এখন কোনোভাবে পারবো না, কারণ আমার পাওয়ার লেভেল অনেক কম, আমাকে আগে ভালোভাবে পাওয়ারফুল হতে হবে। তুমি যখন কাল্টিভেশনের পাওয়ার ইমপ্রুভ করবা, তোমার নিজের কাল্টিভেশন বাড়াবা, তখনই তোমার সাথে সাথে আমিও নিজের পাওয়ার ইমপ্রুভ করতে পারবো, এবং অনেকগুলো বিস্টের পাওয়ার আমি শোষণ করতে হবে, যার মাধ্যমে আমি ইভলভ করতে পারবো এবং অনেক ধরনের বিস্টের রূপান্তরিত হতে পারবো। এটা শুনতে বাইতিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ভবিষ্যতে। তখন বাইতিয়ান লিঙ্গারের জন্য ওই পিলটি বাইর করে, যেটা সে কম্পিটিশনে জিতেছে, পেয়েছে আর কি। তো এটা বার করানোর কারণে ওই লিঙ্গারে পিলটি দেখার কথা আর বলে, আরে শালা এটা কী পিল দিয়েছি তোমাকে, এটা তো কোনো কামের না, দাঁড়াও আমি এটার পাওয়ার বের করে দিতেছি। সেটা বলে সে মানে পিলটি খেয়ে ফেলে। তার অনেক খিদা লেগেছিলো, যার কারণে কিছুটা খিদা সে একটু পিলটা খেয়ে একটু কমিয়েছে আর কি। সে তো এটা অনেক খুশি হয়ে যায় এবং লিঙ্গার তখন লুকিয়ে যায়, এবং আমরা দেখতে পাই তখন কে জেনে আসছিল বাইতিয়ানের কাছে। আমরা পরে জানতে পারি এটা হলো রানজি, সে হলো মানে বাইতিয়ানের পিয়ন্সে আর কি। তখন বাইতিয়ান রানজিকে বলে, রানজি তুমি এখানে কেন, তুমি কি বিয়ে না করার জন্য মানা করতে এসেছো? হ্যাঁ আমি রাজি আছি, আমি তোমাকে বিয়ে করতে চাই না। এটা শুনুন তো রানজি অনেক অবাক হয়ে বলে, আরে কিছুদিন আগে তো বাইতিয়ান আমাকে দেখলেই আসতো এবং শর্মাইতো, এখন তো দেখি আমার চোখে নেড়ে কথা বলে, ঘটনা কি, পুরোই তো মারাত্মক হয়ে গেছে। আচ্ছা দেখি কি অবস্থা। রানজি এদিকে ভালোভাবে লক্ষ্য করে না, বলে বাদ দে, যাওয়ানোর পর দেখা যাবে। আমরা দেখতে পাই বাইতিয়ান কেন বদলাচ্ছে আমরা তো জানি, কারণ তার অ্যানসেস্টারের পাওয়ার বাইতিয়ান পেয়েছে, সে মনে করো না তার কাল্টিভেশনের উপর ফোকাস করছে, অন্যদিকে ফোকাস করতে চায় না। তখন রানজি বলে, হ্যাঁ আমি প্রস্তুত বিয়ের এগ্রিমেন্টটা ভাঙার জন্য, কারণ আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি যখন পাওয়ারফুল হয়ে যেত আমাকেও তুমি পাওয়ারফুল বানাই দিও, আমাকে হেল্প করো কাল্টিভেশনে লেভেল আপ করার জন্য। রানজির এই কথা শুনে বাইতিয়ান বলে, ঠিক আছে তুমি যখন কাল্টিভেশন শিখতে চাও আমি করাবো, কিন্তু আমাকেও কিছু হেল্প করতে হবে, আমাকেও কিছু রিসোর্সেস দিবা যাতে আমি আমার নিজের কাল্টিভেশন বাড়াতে পারি, আমার অনেক কিছু দরকার।
তখন রাঞ্জি বলে ঠিক আছে, তখন সে তার কাছে কিছু রিসোর্সেস নিয়ে নেয়। তখন বাইতিয়ান তার ঘরের ভিতরে সিন আমরা দেখতে পাই। তখন বাইতিয়ান বলে বাবা আর দিদি দেখো আমি পুরা ডাবল পাওয়ার কাল্টিভেটর হয়ে গেছি, দেখো আমার হাতে আগুন আর ফায়ার, আমি তো এবার পুরো আগুন লাগিয়ে দিয়েছি সবখানে। তখন বাইতিয়ান বাবা ভয় পেয়ে কি কোথায় আগুন লাগিয়েছিস? পরে বাবা বলে, আরে না ওই আগুন না, মানে আমি কাল্টিভেশনে ইমপ্রুভ করেছি এবং কি আমি ওই কম্পিটিশনটা আমি জিতে ফেলেছি। এটা শুনে তারা অনেক খুশি হয়, এখানে পার্টি মাটি করে। আরে তখন বাইতিয়ান বলে বাবা আমি আমার মার ব্যাপারে জানতে চাই। তখন তার মার ব্যাপারে তার বাবা বলতে থাকে কিছু বছর আগে তোমার মাকে ওই মেডিসিন হলের লোকেরা জবরদস্তি মানে তোমার মাকে নিয়ে গেছে এবং আমাকে অনেক ইনজেক্ট করে গেছে এবং তোমার গ্র্যান্ডপার ফায়ার টিও নিয়ে চলে যায় ওরা, যার কারণে আমাদের ফ্যামিলি আরো নিচের দিকে চলে যায় এবং আমরা ফ্যামিলি অনেক খারাপ দিকে এখন অবস্থান করছে। এটা শুনে তো বাইতেন অনেক রেগে যায়, বলে সলার পুত্র ধরো আমি ওকে আমার কাল্টিভেশন পারলে এরপরে দেখবি তোদের কিভাবে চাটনি বানায়, ফায়ার নেই তোদের ফায়ার তোদের পিছিয়ে দিয়ে আমি দাঁড়া আমাকে একটু পাওয়ারফুল হতে দিই। তখন বাইতেনের এত রাগ দেখি বাইতেনের বাবা বলে আরে বাইতিয়ান তুমি এত রাগ করো না, আগে নিজের কাল্টিভেশন বাড়াও তারপরে তুমি তোমার বদলার কথা ভাবো, কারণ পাওয়ার ছাড়া পৃথিবীতে কোনো কারো যোগ্যতা নেই এবং কোনো কারো বেল নেই, ঠিক আছে? নিজের পাওয়ার বাড়াও তোমারও দাম থাকবে, পৃথিবীতে তুমিও ডোমিনেট করতে পারো। এত সব কথা শুনে বাইতেন তখন ঠান্ডা মাথা হয়ে নিজের কাল্টিভেশন শুরু করে দেয়। আমরা দেখতে পাই সে তার পাওয়ার লেভেল আস্তে আস্তে বাড়াচ্ছে। বাইতিয়ান নিজে কাল্টিভেট করতে করতে বলছে আমি তো আমার অ্যানসেস্টরের পাওয়ার পেয়েছি কিন্তু আমার বডি এখন অনেক দুর্বল, আমার কাল্টিভেশন এখন ওয়ারের লেভেল মাত্র। তারপরে হলো মার্শাল আর্ট মাস্টার, তারপরে গ্রেট মার্শাল আর্ট মাস্টার, মার্শাল আর্ট কিং, মার্শাল আর্ট লর্ড, মার্শাল আর্ট এম্পারার, মার্শাল আর্ট সেন্ট এবং মার্শাল মানে অ্যালকেমি গড। তারপরে আমি সবকিছু আমি অ্যাচিভ করতে পারবো, হা 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 হা। তখন আমাকে কেউ থামাতে পারবে না। তো আজকের মধ্যে এখানে রাখছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো কেমন আছে আজকের ভিডিও তো কমেন্ট করো, তোমরা অবশ্যই জানাবা। তোমাদের জন্য ছোটোখাটো একটি এক্সপ্লেনেশন করে দিয়েছি। তো গাইজ এই ভিডিওতে অবশ্যই 1000 লাইক করে দিবা, সরি মানে 10টা লাইক করে দিও। যেমনটা আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে বাইতিয়ান আর হানফিংয়ের ভিতর মারপিট চলছিল, কিন্তু আমাদের বাইতিয়ান তাকে সাবান ছাড়াই তাকে ধুয়ে দিয়েছে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে বাইতিয়ান এত পাওয়ারফুল। এরপরে ফাইটের শেষে আমরা দেখতে পাই বাইতিয়ান জঙ্গলের মধ্যে হেঁটে যাওয়ার পথে তার শরীর থেকে একটি তার নির্মাণা পিল বের হয়, যেটা একটি স্প্রিটে রূপান্তরিত হয়ে যায়। আমরা দেখতে পাই বাইতিয়ান তো এটা দেখে অনেক খুশিও অনেক অবাক হয়ে যায়, বলে কি এটা আমি কোন দুনিয়াতে বসবাস করছি। এবং তার সাথে আমরা নতুন এপিসোডে আমরা দেখতে পাই আমরা বাইতিয়ানের সিন দেখতে পাই যে বাইতিয়ান তার রুমের ভিতরে আমরা দেখতে পাই বাইতিয়ান লিঙ্গারের পাওয়ার বাড়াচ্ছিল। বাইতিয়ানকে রামজি 3টা স্পিরিচুয়াল স্টোন দিয়েছিল এগুলা, এবং লিঙ্গারকে দেখতে পাই যে বাইতিয়ানের কাছে কিছু পিল ছিল ওগুলার পাওয়ার বাড়াচ্ছিল। আমরা দেখতে পাই কিছুক্ষণ চেষ্টা করার পর লিঙ্গার তার পাওয়ারের মাধ্যমে সেগুলা এই পিলগুলা ইমপ্রুভ করে ফেলে এবং বাইতিয়ানকে দিয়ে দেয়, এবং এর খুশিতে বাইতিয়ানও তাকে একটি স্টোন দিয়ে দেয়, যার কারণে সে অনেক খুশি মনে ওইটা অ্যাবজর্ব করে ফেলে এবং কি বাকি যে 2টা স্টোন আছে ওইটার পাওয়ারও বাড়িয়ে দেয়। এবং কি লিঙ্গার বাড়ানোর পর সে আবার বাইতিয়ানের বডির ভিতরে চলে যায়, কারণ বাইতিয়ানের এখন আর লিঙ্গারের দরকার নেই, পরের দরকার লাগলে সে আবার ডেকে নেবে। এবং কি আমরা দেখতে পাই বাইতিয়ান বলে আমার এখন তো স্পিরিচুয়াল স্টোনগুলো আমি আস্তে আস্তে অ্যাবজর্ব করতে হবে, না হলে তো আমার কাল্টিভেশন বাড়াতে পারবো না। আবার প্রথমে আমার এগুলোকে অ্যাবজর্ব করে আমার যে স্পিরিচুয়াল বডি মেরিডিয়ানগুলো আনলক করতে হবে, আমি আনলক করার পরে আমার কাল্টিভেশন আমি শুরু করতে পারবো। আমরা দেখতে পাই বাইতিয়ান স্টোনের পাওয়ারগুলো অ্যাবজর্ব করতে থাকে এবং কি আস্তে আস্তে তার বডি স্ট্রং করতে থাকে এবং কি চারপাশে ওরা অনেক জমা হতে থাকে, কারণ সেই 2টা পাত মানে কাল্টিভেশন করছে, ফায়ার এবং আইস। বাইতিয়ান এখানে 2টা এলিমেন্ট কাল্টিভেশন করতেছে, যার কারণে তার কাল্টিভেশন বাড়াতে অনেক কষ্ট হবে, কারণ অন্যান্য মানুষ একটা কাল্টিভেশন মানে একটা এলিমেন্ট সে মানে কাল্টিভেট করে আর কি। বাইতিয়ান একসাথে 2টা করতেছে, তার কাল্টিভেশন পাওয়ার যদি বাড়ে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। দেখতে পাই যে সারা রাত ওখানে কাল্টিভেশন করতে থাকে এবং কি তার পিচুয়াল বডির মধ্যে অনেকগুলো চেঞ্জ আমরা দেখতে পাই সারা রাত কাল্টিভেট করার পর আইস এবং ফায়ারের কিছু মেরিডিয়ান সে আনলক করে ফেলে, যার কারণে বাইতেন অনেক ক্লান্ত হয়ে শুয়ে যায়। তখন বাইতেন খুশি মনে বলে এক রাতে আমার 12টা মেরিডিয়ান আনলক হয়ে গেছে, এরকম যদি আমি প্রতিদিন কাল্টিভেট করি হয়তো খুব তাড়াতাড়ি আমি অনেক পাওয়ারফুল হয়ে যাবো এবং কি আমার ফ্যামিলির যারা শত্রু আছে আমি তাদেরকে কুচিলে ফেলবো। এখানে বাইতিয়ান শুয়ে শুয়ে সে ভাবছে কি করবে, তখনই আমরা দেখতে পাই বাইরে থেকে কিছু শব্দ আসে, আমরা জানতে পারি কে জানি বাইতিয়ানের বাবার সাথে ঝগড়া করছে। এটা দেখতে বাইতিয়ান অনেক তাড়াতাড়ি সে তার বাবার কাছে চলে যায়। আমরা দেখতে পাই কে জানি এটা আইছে, আমরা বাদে কি ফ্যামিলির একটা ফ্যামিলি আছে ওইটার কি কি মুই নাকি এটার নাম। সে বাইতিয়ানের বাবাকে বলে তুই আমার এখনো বাকি টাকা পরিশোধ করিস নি, তোর জন্য আমি একটা অফার এনেছি, তুই তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দে, যার কারণে তোর সকল ঋণ আমি মানে মাফ করে দেবো, ঠিক আছে?
এর সাথে তোর যে ফ্যামিলির যে এবারকার ফ্যামিলি র্যাঙ্কিং এর মধ্যে থেকেও তোর ফ্যামিলিকে এবার র্যাঙ্ক থেকে নিচে নামাবে না, ঠিক আছে? আমি কথা দিলাম, আমি হেল্প করব। এখন এরকম সুযোগ এখন আপনার কাছে আছে, আপনি যদি ইউজ করতে পারলে করুন, কারণ এরকম সুযোগ সবার কাছে সবসময় থাকে না। আমরা দেখতে পাই ওই কি ফ্যামিলির ওই ছেলেটাকে যে মোটু 1 নম্বর 2 নম্বর যেভাবে তাকিয়ে রয়েছে বাইতিয়ানের বোনের দিকে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। এটা দেখে বাইতিয়ানের বোন অনেক বয়ে পেয়ে যায়, এবং এগুলো দেখে তো সব কাণ্ড কারখানা দেখে তো বাইতিয়ানের বাবা বলে, ঠিক আছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না, কিন্তু আমি তোর লোন অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? তুই এখন এখান থেকে চলে যা প্লিজ, আর আমার ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা করিস না, নাহলে আমার একটা সম্মান আছে, আমাকে বাধ্য করিস না, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এবং কি আমার ছেলেমেয়েরা কখনো কাউকে দিকে ভয় পায় না, আমার ছেলেমেয়েরা মোকাবেলা করতে ভালোবাসে। তো তোরা এখান থেকে চলে যা। এটা দেখে তো কি ফ্যামিলির কি ময়ও বলে, ওকে ওকে সমস্যা নেই, এখনো সময় আছে, ভেবে ভালো মতো ভেবে নে, কারণ একবার যদি তোরা ওই হেবের ফ্যামিলি র্যাঙ্কিং থেকে যদি নেমে যাস, তখন তোদের অকাত একবারে মাটিতে মিশে যাবে, তখন দেখবো তোদের অবস্থা, এক একটা চোরের মুখ আমি দেখবো কি হয় তখন। এখনো সময় আছে, ভাব ভালো মতো, আমার ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দিয়ে দে, এটাই তোর জন্য অনেক ভালো হবে। এবং কি আমার কথা মতো না শুনলে আমি কোনো এক ফ্যামিলিকে কিছু টাকা পয়সা দিলে কিন্তু তোমাদের ফ্যামিলিকে সবাইকে মেরে দিবে। এটা শুনো তো বাইতে না বাবা বলে, ঠিক আছে নাটক করতে হবে না, দেখা যাবে তখনকার দেখা যাবে, সাহস থাকলে করে দেখতে পারোস, কারণ আমার ছেলেমেয়েরা কখনো ভয় পায় না। বাইতেনের বাবার এত জিদ দেখে তো তখন কেনমু বলে, ঠিক আছে সমস্যা নেই, তোকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, তুই সুযোগটা কাজে লাগাতে পারলি না, এরপরে যদি আমার বাহাদুরও যদি বলস তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে, আমি কখনোই রাজি হবো না। এখন তোর ফ্যামিলি ডুবে যাওয়ার জন্য তোরা প্রস্তুত হয়ে নে। এবং কি আমরা দেখতে পাই বাইতেন এখানে চলে এসেছে। বাইতেন বলে, হালার হুত, তুই আমার বাবাকে তুই কেন জোর করতেছিস আমার বোনের সাথে তোর ছেলেকে বিয়ে দিয়ে? তোর ছেলেকে দেখছো 1 নম্বরের বোটকা শালা। এর সাথে আমরা দেখতে পাই বাইতেন তার নাম ধরে ডাকে, এবং এর কারণে আমরা দেখি কি ময়ূর সে এটা শুনে বলে, হালার ফুট তুই আমার নাম ধরে ডাকতেছস, তুই জানোস না আমার ফ্যামিলি কত বড়? তখন বাইতেন বলে, তুই কি ফ্যামিলি, তোর কি একটা, তুই তো মনে করছ নিজের অনেক বাচ্চা মনে করছিস, তোর কি ফ্যামিলি কি এই টাউনে কি সবচেয়ে ধনী নাকি? আরো অনেক বড় বড় ধনী ফ্যামিলি আছে এই টাউনে। আমরা দেখতে পাই বাইতেনের মুখে তার ফ্যামিলির বেজ্জতি দেখে তখন সে আর সহ্য করতে পারলো না, সে বলে, হালার ফুট মুখ সামলায় কথা বল, নাহলে দেখবি অবস্থা খারাপ করে নেব। তখন বাইতেন বলে, কি চলে, এই তো আসলে সত্যি কথা বললেই তো চলবে, কারণ সত্যি কখনো লুকানো যায় না, সত্যি যারা শুনে তারা অবশ্যই জ্বলে, যেরকম তুই, হা হা হা। তখন বাইতেনের মুখে এত বড় বড় কথা শুনে দেবো কিয়ানমু বলে, এই বেটা তুই তোর ফলার ডাক দে, নইলে দেখবি এখন গাড়াই ফেলবো, এই তোর ফলার মুখের কারণে দেখবি তুই একদিন ডুববি। তখন বাইতেন বলে, আরে যা বেটা যা এখান থেকে, ফুট যা হালার মোটকো সারা। কি মোটকো বলাতে তার ছেলে অনেক রেগে যায়, বলে, হালার ফুট তুই আমার বাপকে এরকম অসম্মান করতেছ, দাঁড়া এখন তোর গারামু। এটা বলে বাইতেনের উপরে সে অ্যাটাক করে দেয়। সেই তো জানে না বাইতিয়ান যে এখন আগের থেকে অনেক পাওয়ারফুল। আমরা দেখতে ভাইতিয়ানের তার এনার্জি তার হাতে এনে একটা ঘুষি যে মারে সে অনেক দূরে যেয়ে পড়ে। আমরা দেখতে পাই এর কারণে তার অবস্থা একবারে টাইট হয়ে যায়। তাই সে ভাবছে ভাইতিয়ান এত পাওয়ারফুল, ভাইতিয়ান কিন্তু থামে না, তাকে গোল মেরে সে 6 করে ফেলে। 6 হয় না, 6 হয়ে যায় আর কি কোনো রকম। 6 পরে যার কারণে আমরা দেখতে পাই বাউন্ডারির বাইরে চলে যায়। আমরা দেখতে পাই তারা এখানে ভিতরে অনেকগুলো ফাইট হয়ে যায়। বাইতেনের বাবা তাকে বাইতেনকে সাউট করার জন্য সে মাঠে নেমে যায়। আমরা দেখতে পাই সেও একটা এনার্জি অ্যাটাক করেছে ময়ূনের উপরে অ্যাটাক করে ময়ূনের অবস্থা খারাপ করে দেয়। ময়ূন বলে, আলার ফুট তুই আমার আজকে এরকম টর্চার করছো, দেখবি তোরে আমি ছাড়বো না, আমি প্রতিশোধ নিয়ে আসবো, তখন দেখবো তোর ফ্যামিলি কিভাবে মোকাবেলা করে। এইসব নমুনা দেখে তো বাইতেন বলে, বাবা তুমি এইসব মানুষের থেকে কেন এতগুলো টাকা নিয়েছো? তখন বাইতেনের বোন এসে বলে, আরে আমাদেরকে এখানে ফাঁসানো হয়েছে, আমরা এত কোনো ঋণ করিনি, তারপরে আমাদের উপরে তোর ঋণ দিয়ে দিয়েছে। মই ফ্যামিলি বা হুন ফ্যামিলির মধ্যে কেউ যদি হবে আর কি, বিজনেসের জন্য আমরা হান ফ্যামিলিকে সে জিনিসগুলো দেয়, যার কারণে জিনিসপত্রের মধ্যে সে অনেকগুলো খারাপ কিছু পেয়ে বলে আমাদের উপর অনেকগুলো টাকা জরিমানা করে। এর কারণে আমাদের ফ্যামিলি আজ এত বড় লোনের শিকার। এটা দেখে তো বাইতেন বলে, হালার ফুতেরা দাঁড়া, আমি একটু কাল্টিভেশন পাওয়ার বাড়িয়ে নিই, তারপর তোদেরকে খুঁজে কোনার থেকে বার করবো হালার ফুত। সরি গাইজ, বাইরে নয়েস হইতেছে, তো এখন আর কি ভিডিও দিতাম কি দিনা, তো আজকের মতো এখানে হয়তো রাখতে হবে, কারণ বাইরে অনেক নয়েস। এখানে দেখতে পাচ্ছ বাইতেন এখানে কাল্টিভেশনের জন্য বসে গেছে জনার পাশে, আস্তে আস্তে পাওয়ার বাড়াবে। এমনকি তোমাদের কথা দিচ্ছি রেগুলারলি আসবে, ঠিক আছে? রেগুলারলি সুপ্রিম গড অ্যালকেমিস্ট আসবে, কারণ আমি বলেছিলাম লাইভ স্ট্রিমে যেটা সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেটা আমি দেবো। কালকে দিই নাই, কালকে সময় কম ছিল, কেউ ছিল না, যার জন্য আমি কালকে দিই নাই। তো আজকে আমি রেজাল্ট দেখে বললাম যে তোমরা চাও যে সুপ্রিম অ্যালকেমিস্ট গড তোমরা চাও, যার জন্য আমি তোমাদের জন্য প্রতিদিন সুপ্রিম অ্যালকেমিস্ট গড আনবার পাশাপাশি যদি পারি অন্য সিরিজও চালাবো, ঠিক আছে?
তো তোমরা কারা কারা প্রতিদিনের দেখার জন্য এক্সাইটেড তারা কমেন্ট করে অবশ্যই বলবা, ঠিক আছে? তো আজকের জন্য রাখতেছি প্রিয়, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো আল্লাহ হাফেজ। আগের এপিসোডে দেখেছিলাম কিভাবে ভাইতিয়ান তার পিস্টের মাধ্যমে সে অনেকগুলো পিল আরো পাওয়ার বাড়িয়ে নেয় এবং কি সে ওই পিলের মাধ্যমে তার বডিতে সে কাল্টিভেশন করতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে সে একটু কাল্টিভেট করার পরে সে বাইরে কিছু আওয়াজ শুনতে পারে। পরে সে যে দেখে কে জানি তার বাবার সাথে ঝগড়া করছে। তারপরে সিন তো তোমরা দেখলেই এবং এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ভাইতিয়ান ঝর্ণার পাশে সে কাল্টিভেট করতে থাকে এবং দেখতে পাই অনেকক্ষণ কাল্টিভেট করার পরও সে কাল্টিভেট শেষ করছে না, কারণ তাকে আজকে পুরো কাল্টিভেশন লেভেল ব্রেক থ্রু করতে হবে। আমরা দেখতে পারি কাল্টিভেশন করতে করতে তার শরীরের মধ্যে অনেকগুলো ফাটল আমরা দেখতে পাই, যার কারণে সে অনেক ব্যথা অনুভব করে, কিন্তু সে যেগুলো না ভেবে সে আরো কাল্টিভেট করতে থাকে। সে বলে আজকে আমাকে পাওয়ারফুল হতে হবে। আমরা দেখতে পাই বাইতেন সে ব্রেক থ্রু করে ফেলেছে এবং ব্রেক থ্রু করার কারণে তার পিছনে একটি বিস্ট হয়ে বের হয়ে গেছে, কারণ সে ইমাজিন করে এটা বিস্ট বানিয়েছে আর কি স্প্রিট। সে যেরকম কাল্টিভেশনে পাওয়ারফুল হবে তার বিস্ট এরকম পাওয়ারফুল হবে। সে আস্তে আস্তে ভালো মতো প্র্যাকটিস করছে বিশের সাথে, সে যেরকম করছে বৃষ্টি এরকম করছে। বাইতিয়ান প্র্যাকটিস করতে করতে বলে আমি এখন স্ট্যাবলিশ লেভেলে আমি ব্রেক থ্রু করে ফেলেছি, আমি যদি এভাবে কাল্টিভেট করতে থাকি তাহলে আর বেশি দূরে নয়, আমি খুব তাড়াতাড়ি সবগুলো লেভেলে আমি ব্রেক থ্রু করে আমি পাওয়ারফুল হতে পারবো। আমাকে এখন এটাই সুযোগ, আমি আস্তে আস্তে পাওয়ারফুল হতে হলে আমাকে অবশ্যই কাল্টিভেট করতে হবে। এবং কি দেখতে পাই যখন বাইতিয়ান কাল্টিভেট করছিল তখন তার উপর একটা সাপ অ্যাটাক করে দেয়, কিন্তু বাইতিয়ান উল্টে তার সেই সাপটাকে মেরে একবারে ভুনে খেয়ে ফেলে। এবং কি আমরা দেখতে পাই খাওয়া দাওয়া শেষে সে আবার কাল্টিভেশন করার জন্য সে বসে যায় এবং কি কালকে সকালে শেষ করছিল কাল্টিভেশন এবং আবার রাতে শুরু করে দেয় এবং কি কাল্টিভেট করতে করতে আবার সকাল হয়ে যায়। আমরা আবার দেখতে পাই তার পাওয়ার আবার বের হতে থাকে। আমরা দেখতে পাই অনেকগুলো পাওয়ার সে অ্যাবজর্ব করার কারণে তার বডি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার শরীর থেকে অনেক আগুন বেরোচ্ছিল যার কারণে সে পানিতে পড়ে যায়। আমরা দেখতে পাই পানিতে পড়ার কারণে সে অজ্ঞান হয়ে যায় এবং কি ফ্যামিলির কথা ভেবে সে আবার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরে সে আবার কাল্টিভেট করতে বসে যায় এবং কি কাল্টিভেট করার পর সে একটু ভালোভাবে সে স্টেবল হয়ে গেছে আর কি পাওয়ার। তারপর আমরা দেখতে পাই সে পাওয়ার এনার্জি অ্যাটাক হাতে নিয়ে সে একটি গাছের উপরে মেরে দেয়। আমরা দেখতে পাই বিস্ট অ্যাটাকটির কারণে এবং কি এই ঘুষের কারণে পুরো গাছটাই ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পাই দূরে জঙ্গলের মধ্যে কে জেনে হেঁটে যাচ্ছিল, তারা ভাবছে এখানে এই ভূমিকম্প আসলো কোথা থেকে, এত আওয়াজ কি কোত্থেকে আসে। পরে আমরা দেখতে পাই বাইতেন এখানে তার ট্রেনিং শেষ করে সে ভাবছে আমি এখন বাড়িতে যেতে হবে, আমার ট্রেনিং শেষ। আমরা দেখতে পাচ্ছি যাওয়ার পথে তাদের সাথে দেখা হয়ে যায়, দেখা হওয়ার সাথে সে তাদেরকে ভালোভাবে লক্ষ্য করে সে ওই লকেটটি দেখতে পায়, যে লকেটটি শুধু অ্যালকেমিস্ট কাছে থাকে। সে বুঝে যায় তারা অ্যালকেমিস্ট। পরে সে দেখতে পায় যে এই লকেটটা কোনো সাধারণ লকেট নয়, এই লকেট সে একটা পিল বানাবে, এই পিল বানিয়ে তার ব্যক্তি হবে আর কি, কী কাজে জানি লাগে পরে আমরা জানাবো, ঠিক আছে? তো সেভাবে এই পিলটা এই লকেটটা যদি আমার কাছে আসে আমার জন্য অনেক ভালো হবে, দেখি কোনোভাবে এই লকেটটা নিতে পারে কিনা। পরে আমরা দেখতে পাই বাইতেন তাদের কাছে যায়। বাইতেন যখন ওদের সামনে দিয়ে যায় তখন ওই বুড়ো লোকটি বাইতেনকে ডাক দিয়ে বলে তুমি কি এখানেরই? তখন বাইতেন বলে হ্যাঁ আমি এখানেই থাকি, আমার বাড়ি এইদিকে আশেপাশে। তখন ওই বুড়ো লোকটি বলে আচ্ছা তুমি এখানে রলে তুমি কি জিংচাং ব্লাড পাতাটি দেখেছো এখানে আশেপাশে? যদি দেখো আমাকে একটু বললে ভালো হতো আর কি, কারণ আমি অনেক অসুস্থ, আমি ওই পাতাটা দিয়ে আমি ভালো একটা মেডিসিন বানিয়ে আমি খেয়ে সুস্থ হতাম আর কি, যদি জানো একটু বলো। তখন উত্তরে বাইতেন বলে মনে হচ্ছে তোমার অবস্থা তো অনেক খারাপ, কারণ তোমার শরীর দিকে বোঝা যাচ্ছে তুমি অনেক সিরিয়াস। তুমি যদি ওই পাতাটা নিয়ে তুমি ওষুধ বানিয়ে ফেলো মনে হয় না তুমি 30 দিনের বেশি দিন বাঁচবে। আমার কথা বিশ্বাস না হলে তাও তুমি নিয়ে ওষুধ বানিয়ে খেয়ে দেখতে পারো, পাতাটা তুমি আশেপাশে পেয়ে যাবে। এই কথা শুনে বুড়ো লোকটির সাথে থাকা ওই মেয়েটি বাইতেনের উপরে হামলা করে দেয়। বলে তোমরা এত বড় সাহস, তুই আমার দাদার উপরে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছ, আমার দাদা 30 দিন বেশি বাঁচবে না, তোরা এত বড় সাহস, দাঁড়া এখন তোর মনে দেখাচ্ছি চলার পথে এই নে মা এই নে টাকা এই নে। ফাইটার মাঝখানে আমরা বুড়ো লোকটিকে দেখতে পাই, সে বলে আরে মারপিট করিস না, আরে কিছু হয় না, যেটা সত্যি ওইটাই তো সে বলেছে, আমি 30 দিনের বেশি বাঁচবো না, এটাই ঠিক। উত্তরে ওই মেয়েটি বলে আমাদের গ্রামের লিডারে তো বলেছে আপনি ওই মেডিসিনটি বানিয়ে ফেললে তো আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু সে তো বলছিল আপনি মারা যাবেন, তো এখন কি করবো? তো ওই বুড়ো লোকটি বলে আর গ্রামের ওই এর কথা শুনে লাভ নেই, এর অনেক কথাই অনেক সময় কাজ করে না, হয়তো এটাই ঠিক, আমার 30 দিনের বেশি বাঁচবো না। তখন ওই বুড়ো লোকটি বলে আচ্ছা এছাড়া কি আর কোনো 2 নম্বর উপায় আছে যেটার মাধ্যমে আমি বেঁচে থাকতে পারি? তুমি তো আমাকে দেখে কিভাবে জানি বলে দিয়েছো আমি 30 দিনের বেশি বাঁচবো না, তোমার যদি কাছে কোনো উপায় থাকলে আমাকে একটু বলতে পারো, আমি তোমার সকল সত্ত্বে রাজি। বুড়ো লোকটির জবাবে বাইতেন যদি এটাই বলে তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে তোমার ভিতরে কয়েকটা অর্গান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি ওইটা মেডিসিনটা বানিয়ে ফেলার পরও তুমি বাঁচবে না বেশি। তখন মেয়েটি বলে আচ্ছা তুমি আমার দাদাকে সুস্থ করে যার বদলে আমি সবকিছু দিতে রাজি আছি। এমনকি ওই মেয়েটি আরো বলে যে আমি তোমার কাছে সরি বলতেছি, তুমি আমার
বিবাহের জন্য আমাকে মাফ করে দাও, এর বদলে অন্তত আমার দাদাকে সুস্থ করে দাও। তখন উত্তরে বাইতেন বলে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু তোমার দাদাকে বাঁচাতে হলে অবশ্যই তুমি রিকভারি পিল বানিয়ে তোমার দাদাকে খাওয়াতে হবে। এরপরও যদি তোমরা রিকভারি পিল না বানাতে পারো এটা তোমাদের কিসমত, এবং তোমার দাদার মৃত্যুর জন্য কবর করতে থাকো, এটি আমি বলবো। উত্তর ওই বুড়ো লোকটি বলে তুমি জানো রিকভারি পিল বানাতে কতটা কঠিন এবং কতটা কষ্ট করতে হয়, আমার দ্বারা তো মনে হয় না আমি ওইটা ইয়ে করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তখন উত্তরে বাইতেন বলে তাহলে আর কি, মরার জন্য প্রস্তুত হয়ে নাও, আমি বলে দিচ্ছি কবরের জন্য তোমরা প্রস্তুত করো কবর, তোমার মরলেই হয়তো তোমার জন্য ভালো, কারণ তুমি 100 বছরের মতো তুমি তো বাঁচছো, আর কি বেঁচে থেকে কি আর করবা। তখন বুড়ো লোকটি বলে না আমি এবার তো মরতে পারি না, কারণ আমার স্বপ্ন আমি ইমর্টাল হব আর কি, এটা আমার স্বপ্ন, তখন মরার কোনো টেনশনে থাকবে না। তখন উত্তরে বাইতেন বলে ঠিক আছে আপনার কথা মানলাম, কিন্তু আমাকে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো যদি এনে দিতে পারেন তাহলে আমি আপনাকে রিকভারি পেল বানিয়ে দিতে পারি। তখন বুড়ো লোকটা আমাকে বলে কি তুমি কি অ্যালকেমিস্ট, আগে বলবা তো, তাহলে তো আমি আগেই তোমাকে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে পারতাম, আমার কাছে কিছু আছে, এগুলো নিয়ে দেখো হয় কি না, লাগলে বলো আমি আরও কিছু ম্যানেজ করে দিব। তখন আমরা দেখতে পাই বুড়ো লোকটি আর দেরি না করে সে তার কাছে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো বাইতেনকে দিতে চেষ্টা করে। তখন বাইতেন উত্তরে বলে ঠিক আছে আমি তো পিলটা বানিয়ে দিতে পারবো, কিন্তু তার বদলে তোমার কাছে যে লকেটটা আছে এটা আমাকে দিতে হবে। তখন বুড়ো লোকটি আর দেরি না করে সাথে সাথে তার গলা থেকে ছুটিয়ে সে বাইতেনকে লকেটটি দিয়ে দেয়। কি বাইতেনতে এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। আমরা দেখতে পাই বাইতেন বলে, তখন আমরা বাইতেনের প্ল্যানটা আমরা জানতে পারি যে বাইতেন এই স্টোনের মাধ্যমে সে একটি পিল বানাবে যেটা তার বোনের কাল্টিভেশন ব্লক হওয়া থেকে সেটা রিলিজ হবে এবং সেও কাল্টিভেট করতে পারবে। এর কারণে সে বাইতেন এত কষ্ট করে বুড়োর কাছ থেকে ওই স্টোনটি হাসিল করে ফেলে। তখন বাইতেন বলে ঠিক আছে আমি তো পিলটি বানাবো, কিন্তু পিল যদি বেশি হয় কিছু তোমার যেগুলোটা দিব ওইটা বাদে যতগুলো পিল থাকবে সব আমাকে দিয়ে দিতে হবে। তখন বুড়ো লোকটি ঠিক আছে এটা কোনো ব্যাপার না, তুমি রেখে দিও বাকি পিলগুলো। বুড়োর মনে একটাই প্রশ্ন, আচ্ছা ভাইজান তুমি যখন 2টা পিল বানাতে পারো এটা তো কোনো সাধারণ অ্যালকেমিস্টের কাজ না, তুমি যদি 2টা বানাতে পারো তাহলে তুমি তো অনেক বড় অ্যালকেমিস্ট, তোমার তো পাওয়ার অনেক বড় লেভেল। তখন ভাইজান ওই মেয়েটিকে বলে আচ্ছা তুমি তো একটা অ্যালকেমিস্ট, তাহলে তোমার কাছে কি ফায়ার পাওয়ার আছে? ফায়ার পাওয়ার তো থাকা দরকার, কারণ যারা অ্যালকেমিস্ট তাদের কাছে কোনো না কোনো ফায়ার থাকে। তখন মেয়েটি বলে হ্যাঁ আমার কাছে আছে, ফায়ার কোনো সাধারণ ফায়ার না, এটা একটা অ্যাডভান্স লেভেলের ফায়ার। মেয়েটির কথা শুনে তো বাইতেন বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন তোমার পাওয়ারটা দেখি, তোমার ফায়ারটা দেখি কি কিরকম ফায়ার তোমার কাছে আছে। এবং কি আমাদের সাথে এই পর্বটা এখানে শেষ করি, তো দেখা হবে কালকে, হয়তো কালকে ভিডিও না আসতে পারে, তো সরি গাইস কালকে ভিডিও না আসতে পারে কারণ কালকে বাড়িতে যাব, তো কালকে যদি সময় না পাই তো আর কেমনে দিব, আবার দিলে পরশু দিব আর কি। তো তোমরা টেনশন করো না, পরশু দরকার 2টা এপিসোড একসাথে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই ভিডিওতে অবশ্যই 20টা লাইক করে দিবা সবাই, যেমন 20টা লাইক এই ভিডিওতে চাই। আগের এপিসোডে তোমরা যেমনটা দেখেছিলে যে বাইতিয়ান কিভাবে ওই বুড়া লোকটির কাছ থেকে একটি স্টোন নিয়েছে যার মাধ্যমে সে তাকে একটি রিকভারি পিল বানিয়ে দিবে বলেছে। তারা বিশ্বাস করছিল না, পরে বাইতিয়ানের স্কিল দেখে তারা পরে মেনে নিয়ে তাকে সেই স্টোনটি দিয়ে বলছে তার জন্য একটি রিকভারি পিল বানিয়ে দিতে। এবং কি বাইতিয়ান পরে ওই মেয়েটিকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে যে কি ফায়ার আছে এটা আমাকে দেখাও। পরে ওই মেয়েটি বলে আমার কাছে অ্যাডভান্স লেভেল একটি ফায়ার আছে, ওটা সে এখন দেখাবে। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওই মেয়েটি বলে যে আমি ফায়ার দেখাবো, কিন্তু তুমি কি ফায়ার দিয়ে শুধু তুমি মেডিসিন বানাবে, এটা তো অসম্ভব ব্যাপার, কেউ কোন পাগলে শুধু ফায়ার দিয়ে শুধু সে বানাবে কোনো ইনগ্রেডিয়েন্টস ছাড়া। বাইতে বলে ঠিক আছে তুমি দেখাও না, পরেরটা পরে দেখা যাবে। তখন সে আর কিছু না পেরে সে ওই ফায়ার এলিমেন্টটা তার অ্যাক্টিভেট করতে থাকে। তখন সে ফায়ার এলিমেন্টটি দেখায় যার ফায়ার আমরা দেখতে পাই হালকা বেগুনি কালার এবং সাদা কালারের মিক্স আর কি। তখন বাইতেন বলে ঠিক আছে এখন এটা আমাকে দিয়ে দাও, কারণ আমি ফায়ার এলিমেন্ট ছাড়া আমি কোনো পিল বানাতে পারবো না। তখন মেয়েটা বলে না আমি ফায়ার আমি দিব না, কেন দিব আমার ফায়ার এলিমেন্ট? পরে সে মেয়েটা গ্র্যান্ডপা বলে ঠিক আছে দিয়ে দাও ওকে ফায়ার এলিমেন্ট, আমার জন্য তো দিয়ে দাও। তখন মেয়েটা কিছু না পেরে বাইতেনকে শেষমেশ ফায়ার এলিমেন্টটি দিয়ে দেয়। আমরা দেখতে পাই বাইতেনের কাছে ওই ফায়ার এলিমেন্টটি চলে আসে এবং কি বাইতেন এটা নিয়ে পেয়ে তো অনেক খুশি। তখন বাইতেন বলে এখন ঠিক আছে তোমরা এখান থেকে চলে যাও, আমি পিলটা বানাতে হবে না, আমার বেশি মানুষ থাকলে আমি বানাতে পারবো না। তখন তারা কোনো উপায় না পেয়েছি তারা এখান থেকে চলে যেতে লাগলো। তখন তারা ভাবতে লাগলো যে তাদের গ্রামের লিডারও তো 3 স্টার অ্যালকেমিস্ট, কিন্তু বাইতেনের এর কথাবার্তা ট্যালেন্ট দেখে তো মনে হইতেছে যে আমাদের গ্রামের লিডারকেও সে হারিয়ে দিতে পারবে। ওই মেয়েটি কিন্তু বলে না, তারপর আমি তার উপর আমি বিশ্বাস করতে চাই না, তার অ্যাটিটিউড এরকম ভাবসাব দেখে আমার তাকে সন্দেহ মনে হচ্ছে। তারপরে যদি সে পিলটা বানিয়ে নিতে পারে তাহলে তো এটা অসম্ভব ব্যাপার হবে। তখন ওই মেয়েটির দাদা বলে যে আরে তুই পৃথিবীটা দেখছিস কি ভালোভাবে, পৃথিবীটা অনেক বড়, এখানে অনেক লোক বাস করে এবং অনেক ট্যালেন্ট
লুকিয়ে রয়েছে, যা আমরা খালি চোখে দেখতে পারি না আর কি। এবং কি তারা নিজের পরিচয় লুকিয়ে রাখে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ বাইতেনকে। আমার বিশ্বাস সে হয়তো ভালো একটা অ্যালকেমিস্ট যায় লুকিয়ে রয়েছে। এখন পিলটা বানিয়ে নেওয়ার পরে তো সব সত্যটা বেরিয়ে আসবে, সে কি অ্যালকেমিস্ট নাকি স্ক্যামার। তারপরে সিনে আমরা বাইতেনকে দেখতে পাইছি লিঙ্গারকে বলছে, লিঙ্গার এখানে যতগুলো মেডিসিন আছে সবগুলো মেডিসিনের পাওয়ার বাড়িয়ে দাও। তখন আমরা দেখতে পাই লিঙ্গার দেরি না করে সবগুলো মেডিসিনের পাওয়ার বাড়াতে থাকে। এবং কি বাইতেন এখন কি করবে, সে তার কাছে তো কোনো অ্যালকেমি ফার্নেস নাই, তো সে তার এনার্জির অরা দিয়েছে একটি ফার্নেস বানিয়ে নেয়। এবং কি ওইটার ভিতরে সে পিল রিমুভ করতে শুরু করে দেয়। এটা থেকে তো ওরা দূর থেকে ওরা বলে যে বাইতেন এটা কি করছে, তার কাছে একটা ভালো একটা অ্যালকেমি ফার্নেস তো নাই, সে তো এনার্জির মাধ্যমে অ্যালকেমি ফার্নেস দিয়ে আকাশের মধ্যে পিল বানাচ্ছে। যদি এর মাধ্যমে কোনো ভুল হয় সকল মেডিসিন এবং সকল কষ্ট 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। হয়তো জানি না কি সে কি পাগল নাকি অন্য কিছু। এখন দেখার বেলা সে কি পিলটি বানাইতে পারে কিনা, বানাইতে পারলে তো এটা চমৎকার হয়ে যাবে। আমরা দেখতে পাই বাইতেন এখানে তার এনার্জির মাধ্যমে সে অনেক চেষ্টার ফলে সে ফাইনালি পিলটি বানিয়ে ফেলে। এবং কি একটা দুইটা নয়, সে তিনটি পিল বানিয়েছে। তারা এটা ভেবে অবাক হয় যে এত কম ম্যাটেরিয়াল মাধ্যমে এবং এত কম সময়ের মধ্যে পিলটি বানিয়ে ফেলেছে আমাদের বাইতেন। এটা ভেবে তারা বিশ্বাসই করেছে বাইতেন কোন সাধারণ অ্যালকেমিস্ট না, সে অনেক অনেক বড় ধরনের অ্যালকেমিস্ট। বাইতেন এত ট্যালেন্ট দেখেছি তো বাইতের ভক্ত হয়ে গেছে, প্লিজ আমাকে আপনার শিষ্য বানিয়ে নেন। বাইতে আপনার ঠিক আছে, সমস্যা নেই, তুমি আগে এত এক্সাইটেড হও না, কারণ আগে তুমি রিকভার হয়ে নাও, এনো পিল নিয়ে আগে খেয়ে দেখো, তোমার যে কন্ডিশন এটা ভালো করার চেষ্টা করো, তারপরে না হয় কথা হবে। এবং সে লোকটি আর দেরি না করে সে একটা পিল খেয়ে ফেলে। আমরা দেখতে পাই পিল খাওয়ার সাথে সাথে তার মধ্যে গ্রিন রঙে অরা বেরিতে থাকে। এবং এটা লক্ষ্য হলো তার মধ্যে সকল ড্যামেজ হওয়া অর্গান এবং তার মধ্যে সকল ধরনের রোগগুলো সব 1 সেকেন্ডে সে ঠিক হতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে অনেক স্ট্রং হয়ে যায়। তখন ওই মেয়েটি বাইতেনের পাওয়ার দেখে তখন বাইতিয়ারকে সরি বলে যে আমার বিহেভিয়ার জন্য আমাকে মাফ করে দিও বাইতিয়ান, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি এত বড় অ্যালকেমিস্ট। তখন বাইতেন বলে ঠিক আছে, আগে চিনো নাই তো এখন চিনো তো ঠিক আছে, আমি তোমার ফাইটটি রাখলাম, ঠিক আছে। তারপরে সিনে দেখতে পাই মেয়েটি বাইতেনকে একটি কার্ড দিয়েছে, স্টার কার্ড। এটা ক্রেডিট কার্ডের মতো ইউজ করতে পারে, যে কোনো দোকানে গেলে এটা নিয়ে সে সকল ম্যাটেরিয়াল বা সকল জিনিসপত্র কিনতে পারবে আর কি, টাকার মতো আর। এবং এটা থেকে বাইতেন সে কার্ডটি নিয়ে নেয়, বলে ঠিক আছে সমস্যা নাই, থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য। বাইতেন মন ভাবছে এটার মাধ্যমে আমি আমার যাবতীয় জিনিসপত্র আমি কিনতে পারবো। তখনই বাইতেনের কাজ যখন সেখান থেকে চলে যেতে লাগলো, তখনই সেই মেয়েটির ডাক দিয়ে বলে আচ্ছা আপনার নামটা তো বলে যান। তখন বাইতেন বলে নাম জেনে কি করবা, আমি তোমার সাহায্য করে দিয়েছি, তোমাদের এটাই অনেক বেশি। তারপর সে সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেল। সে একটি দোকানের সামনে এসে দাঁড়ালো, বললো এটা তো সবচেয়ে বড় মেডিসিন হল, এটার মধ্যে সবকিছু পাওয়া যায়। এখানে আসার কারণ বাইতেনের কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে যেগুলো সে অন্য কোনো দোকানে পাবে না, শুধু এটার মধ্যে পাবে। তখন সে ঘোরাঘুরি করছিল, তার সামনে একটি মেট চলে আসে। মেট এসে বলে যে আপনার কি লাগবে, আমাকে দাও গোল্ডেন লোটাসের 6টা পাতা এবং ফায়ার লোটাসের একটি ফল, স্নো জিংশন এন্ড গ্রিন লোটাস ওয়াটার, এবং তার সাথে স্পিরিচুয়াল ব্যাগও দিয়ে দেন। এবং ওই ব্যাগের ভিতরে সকল ইনগ্রিডিয়েন্টস ওটার মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। এতগুলো মেডিসিনের কথা শুনে মেয়েটি অবাক হয়ে বলে এগুলো সব কিন্তু অনেক দামি, আপনি কি এগুলো কিনতে পারবেন? তখন বাইতেন বলে আরে টেনশন করো না, আমার কাছে অনেক টাকা আছে, আপনি এগুলোর ব্যবস্থা করেন। এবং আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে মেয়েটি সকল ইনগ্রিডিয়েন্টস নিয়ে বাইতেনের কাছে দিয়ে দেয়। এবং বাইতেন বলে ঠিক আছে এই নাও টাকা। সে তার কার্ডটি দেয়, এই কার্ডটিতে দেখেছে বলে আরে এটা তো গোল্ডেন ভিআইপি কার্ড, এটার মাধ্যমে তো আপনি 20% ছাড় পাবেন। এটা বলে সে কার্ডটি নিয়ে ভিতর দিকে যাবে। তখন বাইতেন বলে ঠিক আছে তুমি যাওয়ার আগে আমাকে আরো কিছু মেডিসিন দিয়ে দিও। তখন সে আরো কিছু মেডিসিন নিয়ে নেয়। আমরা দেখতে পাই বাইতেন ওখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর সে বাড়িতে এসে তার রুমের ভিতরে সকল ইনগ্রিডিয়েন্টস সে বের করে চেক করছিল, কি কি কিনেছে, এখন কোনটা কোন কামে লাগবে সে ভালোভাবে লক্ষ্য করে ভালোভাবে অ্যানালাইজ করছে। সে খোঁজাখুঁজি করতে তার যে রিফাইন করা যে রিকভারি পিলটি ছিল ওটা সে বের করে বলে আর আমার কাছে এখন বর্তমানে 2টা পিল আছে, এই 2টা পিল যখন আমি ফাইট করার মাধ্যমে আহত হবো তখন এইগুলোটা খেয়ে তো আমি রিকভারি করতে পারবো। এটা বেশি অনেক খুশি হয়ে বলে। সে আর যেন চেক করছিল, তখনই রাঞ্জি নামের মেয়েটি বাইতেনকে ডাক দেয়। এবং আমরা দেখতে পাই বাইতেন তার কথা শুনে বাইরের দিকে চলে যায় এবং বাইরে গিয়ে সে রাঞ্জির কাছে যায় এবং রাঞ্জি বলে তাকে আরেক জায়গায় যেতে হবে। রাঞ্জির কথা শুনে বাইতেন তো অবাক হয়ে বলে কি আমাকে কই নিয়ে যেতে চায়, সে তো বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে যেতে চায়। তখন আমরা দেখতে পাই তাকে কার সাথে জানি দেখা করতে নিয়ে গেছে। এই মেয়েটি কে আমরা এখনো জানি না, বাট বাইতেন তো একে চিনতে পারে না, কিন্তু মেয়েটি বাইতেনকে দিকে হাসতে থাকে। আমরা জানি না কেন হাসতেছে, বাইতেন তো দেখে তার দিকে তাকিয়ে রয়েছে। কে হতে পারে মেয়েটি আমার দিকে ভাবে তাকিয়ে রয়েছে আবার হাসছে? বাইতের মনের প্রশ্ন, কিন্তু আমাদের মনেও প্রশ্ন। আজকের পর্বটা অনেক ছোট, তাই আরেকটা পর্ব তোমাদের জন্য এক্সপ্লেন করে এটার সাথে মিক্স করে দিয়েছি। তো নতুন এপিসোডটি শুরু করা যাক। এপিসোড শুরুতে আমরা বাইতেন সিন দেখতে পাই যেখানে রাঞ্জি বলে বাইতেন এটা হলো আমার বান্ধবী তেয়ান, আর তেয়ান এটা হলো আমার ফিয়ান্সে, তো তোমাদের তো পরিচয় করিয়ে দিয়েছি, কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, তো তোমাদের জেনে রেখেছি। তখন ওই মেয়েটি বলে তুমি না বলছো তুমি এমনি বিয়ে করবে না? তখন রাঞ্জি বলে হ্যাঁ আগে আমি
মনে করতাম আমি বাইতেনকে পছন্দ করি না, বাট এখন বাইতেনের সাথে মিলার পর আমার অনেক মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, কারণ বাইতেন অনেক ভালো মানুষ। বাইতেনের মতো হয়তো না আমি কাউকে পাবো, আমার জন্য বাইতেনে পারফেক্ট। এটা বলে বাইতেনের সাথে সে একটু চাপাচাপি করতেছিল, এটা ভেবে বাইতেন বলে শালির আমরা নাটক করতেছি, তাহলে সে এত সিরিয়াস কিভাবে হইতেছে? আমাদের কথা ছিল নাটক করা, তাহলে তার মাইন্ড কি এখন চেঞ্জ হয়ে গেল নাকি? আমাদের নাটকটা তো রিয়েলিটির মধ্যে হয়ে যেতেছে, বুঝলাম তো এইসব। তখন আমরা রানজিকে দেখতে পেয়ে সে আরো ভালোভাবে নাটক করতেছিল যে আমি বাইতেনকে অনেক পছন্দ করি, আমি ওকে ছাড়া হয়তো আমি বাঁচবই না, কারণ ওকে আমার অনেক ভালো লাগে। এটা বলতে গিয়ে তো বাইতেনও তার সাথে নাটকে অংশগ্রহণ করে, হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই এত বড় সিরিয়াস নাটক দেখে তো রানজি বলে আমি শুধু নাটক করবো, তুই না। এটা বলে তাকে চিমটি কাটতে থাকে। তখন রানজি মনে মনে অনেক রেগে যায়, বলে এই তিয়ানটাকে যে এলো এরপরে বাইতেন তোর অবস্থা আমি খারাপ করবো। তখন বাইতেন বলে আচ্ছা তিয়ান আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা পরিচয় হয়ে নেবো আর কি। তখন তারা মেনে নেয়। তখন আমরা দেখতে পাই তারা খাবারের উদ্দেশ্যে হোটেলের দিকে চলে যায়। সিনের শুরুতে আমরা দেখতে পাই তিয়ান বলে বাইতিয়ানকে, ভাই তিয়ান আমি তো শুনলাম তুমি কোন মার্শাল একাডেমিতে জয়েন করেছো এবং জয়েনের প্রথমে টেস্টে তুমি অনেক ইজিলি ভাবে টেস্টে পাস করে ফেলেছো। এবং কি তার সাথে তিয়ান আরো বলে আচ্ছা বুঝলাম, তখন তোমরা দুজন একসাথে দেখা কিভাবে হলো তোমাদের দুজন? তখন রানজি বলে আমার গ্র্যান্ডফার একদিন বাইতিয়ানের গ্র্যান্ডপা জান বাঁচিয়েছিল, কারণ বাইতিয়ানের গ্র্যান্ডপা একটা ভালো অ্যালকেমিস্ট ছিল, উনি আমার গ্র্যান্ডপার জান বাঁচিয়েছিল, যার মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্টটা আগে সেট হয়ে গেছে আর কি। গ্র্যান্ডপার কথা ওর মনে বলে আচ্ছা তোমার গ্র্যান্ডপার কি অবস্থা? তোমার গ্র্যান্ডপার বলে অবস্থা খারাপ? তখন টিয়ান বলে আমার গ্র্যান্ডপা যে কাল্টিভেশন করছিল একটা টেকনিকের উপর, ওই টেকনিকটা বেশি পাওয়ারফুলের কারণে আমাদের গ্র্যান্ডপার উপরে ব্যাকফায়ার করে, যার কারণে আমাদের গ্র্যান্ডপার অবস্থা অনেক খারাপ। অনেকেটা দেখাইছে কিন্তু কেউ ঠিক করতে পারতেছে না, জানেন আমার গ্র্যান্ডপা কবে ঠিক হবে আর কি। এখন বর্তমান অবস্থা এতটাই খারাপ যে আমার গ্র্যান্ডপা কমাতেই চলে গেছে, এখন জানি না কেউ ঠিক করতে পারবে কিনা, এখন দেখি কিসমতে কি আছে। তিয়ানের এই দুঃখ ভরা কথা শুনে ভাই তিয়ান মনে মনে বলে তাহলে আমার রিকভারি পিল এখনো কাজ আসবে, কারণ ভাই তিয়ান বলে ঠিক আছে আমার কাছে একটা রিকভারি পিল আছে, এটা ইউজ করতে পারো। তখন রিকভারি পিলের কথা শুনে তো তিন অবাক হয়ে বলে কি তোমার কাছে রিকভারি পিল আছে? সত্যি? কারণ রিকভারি পিল করতে একটা অ্যালকেমিস্টের অবস্থা খারাপ হয়ে যায়, তোমার কাছে কিভাবে আসলো? আচ্ছা ঠিক আছে তুমি আমার এটা পিলটা দিয়ে দাও, আমি ট্রাই করে দেখি আমার। তখন ভাইতেন বলে এটা আমি বিক্রি করতে চাই, তুমি কি এখন নিবা? তখন বিক্রি করতে শুনে তখন রানজি অনেক রেগে গিয়ে বলে এটা তো আমার বান্ধবী, তুমি আমার বান্ধবীর কাছে বিক্রি করতে চাও? তখন ভাইতেন বলে এটাতে আমার অনেক খরচ হয়েছে, অনেক টাকা আমার ইনভেস্ট হয়েছে এটার মধ্যে, তো আমি ফ্রিতে দিতে পারি না, কারণ এটা আমার অনেক লস হয়ে যাবে। আমি এর বদলে আমি 3 লাখ গোল্ড নিতে চাই, কেউ নিতে চাইলে অবশ্যই বলে। এটা শুনো তো রানজি অবাক হয়ে বলে হালার ফুট 3 লাখ গোল্ড, এটা কোনো কথা? তোর বাইতিয়ানের কান ধরে বলে ভালো হয়ে যায় বাইতিয়ান, ভালো হয়ে যায়। পরে আমরা দেখতে পাই বাইতিয়ান তাকে পিলটি দিয়ে দেয় এবং বলে তুমি আগে এটা নিয়ে তোমার গ্র্যান্ডপাকে খাওয়াই দেখো কি অবস্থা, যদি সুস্থ হয় তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দেবে, না যদি সুস্থ হয় তাহলে তুমি আমাকে টাকা দেওয়ার দরকার নেই, ঠিক আছে এই নাও পিল। তখন তিয়ান পিলটি নিয়ে বলে ঠিক আছে যদি সুস্থ হয় না তাহলে আমি তোমার টাকা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে টেনশন করো না। তখন বাইতিয়ানকে রানজি বলে বাইতিয়ান আমার অনেকক্ষণ ধরে খিদে লেগেছে, আমি সকাল ধরে কিছু খাইনি, তো আমাকে আজকে পেট বেড়ে খাওয়া। তখন রানজির কথা শুনে বাইতিয়ান বলে আরে আমি খাওয়া কিন্তু আমি তো কাঙ্গাল হয়ে গেছে, সকাল ধরে আমি তো কিছু খাইনি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভাইতিয়ানের কথা শুনে রানজি বলে না না এরকম কথা বলে না, আমার খিদা লেগেছে অনেক, ভাইতিয়ান প্লিজ আমাকে কিছু খাওয়া, তুমি না খাওয়ালে আমি এখান থেকে যাবো না। তখন ভাইতিয়ান বলে তোমার না বড় ফ্যামিলি, তোমার এত বড় ফ্যামিলি থেকে তোমার টাকা রয়েছে, এত অভাব খেলে তুমি টাকা পয়সা নিয়ে আনো না? তখন রানজি বলে না আমি কোনো টাকা পয়সা আনি নাই। তখন বাইতিয়ান বলছে ঠিক আছে আমি যে দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারছি। তখন বাইতিয়ান যখনই উঠবে তখনই তিয়ান এসে বলে আরে ভাই তিয়ান কোথায় যেও না, আমি তোমাদের আজকে ফ্রিতে আমি খাওয়াবো, আজকে আমার তরফ থেকে তোমাদের ট্রিট। তখন ট্রিটের কথা শুনে বাইতিয়ান বলে আরে কোনো সমস্যা তাহলে আজকে পার্টি হয়ে যাবে, আজকে পেট ভরে খানা হবে, ঠিক আছে রানজি আজকে পেট ভরে খানা হবে, তো খাওয়া দাওয়া শুরু করে। তখন রানজি বলে ভাইতিয়ান আমার কাছে টাকা নেই, কারণ আমি অনেক রিসোর্সেস নিয়েছি তো কাল্টিভেশনের জন্য, যার জন্য সব টাকা আমি ওখানে ওয়েস্ট করে দিয়েছি। তখন তিয়ান বলে যে তোমাদের জন্য খানা রেডি চলে এসেছে, তোমরা এখন খেতে পারো, ঠিক আছে তোমরা খাও, এই ফাঁকে আমি বাসায় যাই যাইয়া আমার জ্ঞান ফাঁকে পিলটি খাওয়াই দেখি কি তিনি কি সুস্থ হয় কিনা, তারপরে তোমাদের আমি সকল খবর জানাবো, ঠিক আছে তো তোমরা এনজয় করো। এবং কি এটা বলে সে ওখান থেকে চলে গেল। তারপরে রানজি বাইটেনকে বলে তুমি তো আমার বান্ধবী জন্মে আমাকে আমার নাকে কাটিয়ে ফেলেছো, তোমার কাছে কি কোনো টাকাই থাকে না? এটা বলে সেও ওখান থেকে চলে গেল। তারপরে সে আমরা দেখতে পাই বাইটেনকে রানজি কোনো একটা রুমে নিয়ে আসলো, সে ওকে একটা চা খাওয়াচ্ছিল এবং বাইটেন বলে আচ্ছা এখানে আনছো কারণ কি? তখন রানজি বলে আমার একটা প্রশ্ন ছিল যে আমার ফ্যামিলি তো চাচ্ছে আমরা একসাথে থাকি, একসাথে খুশি থাকি তোমরা মিলে, তো এখন তার জন্য আমরা এখানে থাকবো আজকে, তো আমার ফ্যামিলিকে দেখে দিতে হবে আমরা এখানে অনেক খুশি আছি। তখন বাইতিয়ান বলে ও আচ্ছা বুঝছি। তো গাইস এখানে আজকে ভিডিও রাখছি, তো দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে।
তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই ভিডিওতে অবশ্যই 20টি লাইক করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ। এপিসোড শুরুতে আমরা দেখতে পাই ভাইতেন বলে, রানজি তুমি যতক্ষণ আমাকে টাকা দিবে আমি ততক্ষণ পর্যন্ত আমি অভিনয় করব, ঠিক আছে? আর যদি টাকা দেওয়া বন্ধ করো তাহলে আমি আর অভিনয় করবো না। আমাদের বিয়ের অভিনয় তো আমরা অনেক কি করেছি, ঠিক আছে? তাহলে আমার ঘুম পাইতেছে, আমরা একটু ঘুমাই। তো আমরা দেখতে পাই ভাইতেন সেখানে শুয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার ঘুমাচ্ছিল না, সে রানজির দিকে তাকিয়ে থাকে। রানজিৎ এখানে শর্মে একবারে পুরো লাল হয়ে গেছে। তখন ভাইতেন বলে, আরে টেনশন করো না, আমি কি অন্যদের মতো মনে করছো নাকি? আমার যে অন্য কেউ থাকলে তো আজকে সুযোগ সদ্ব্যবহার করে দিত। যাক, কোনো ব্যাপার না, তুমি টেনশন করো না, আমি খারাপ কিছু করবো না। দেখতে পাই তারা ঘুমিয়ে গেছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি কেন একটা মেয়ে এসেছে, তাদের উপরে কি নজর করছে। তারপর আমরা দেখতে পাই বাইটেন আর রাঞ্জি কিন্তু এখনো ঘুমায় নাই, তারাও লক্ষ্য করছে যে তাদের পাশে ওই রাঞ্জির মেয়েটা আছে। তো আমরা দেখতে পাই তখনই তারা অভিনয় আরো মানে স্পেশাল ভাবে চালু করে দেয়, মানে এমন ভাবে অভিনয় করে যাতে তাদের ওই মেয়েটা যাতে বুঝতে না পারে যে সে এখানে তারা অভিনয় করছে। দেখতে পাই বাইটানও কোনো কম না, বাইটানও ভালোভাবে অভিনয় করতেছে। পরে সিনে দেখতে পাই বাইটিয়ান আর রানজির এরকম অ্যাক্টিং দেখে তো তারা মেট মনে করছে যে তারা সত্যি সত্যি একজন আরেকজনকে অনেক পছন্দ করে, তারা অনেক সুখে আছে। হয়তো তাদের মধ্যে এখন ভালোবাসা জন্মে গেছে, তাদের তো এখন আলাদা করতে পারবে না কি। তারপর সিনে দেখতে পাই রানজিকে ওই মেয়েটি তুলে দিয়েছে, বলছে আমাদের কাজ শেষ এখানে, আমরা এখানে আর থাকতে পারবো না, আমরা এখান থেকে যেতে হবে। তারপরে সিনে দেখতে পাই রানজিত এখানে শর্মে কি করবে না, সেদিকে দৌড়ে চলে যায়। তারপর সিন দেখতে পাই ওই বুড়া কাকু, সেখানে তিয়ান ওই বুড়া কাকুকে ভাই তিয়ানের ওই মেডিসিন পিলটি খাওয়াইয়া দেয়, যেটা দেখে তো তিয়ানের বাবা বলে, আরে শালির বেটি তুই কি করতেছ এখানে, তুই কি খাওয়াই দিয়েছ আমার বাপের, তোমার বাপের কি খাওয়াইছ, তুই জানোস তো আমার বাপের অবস্থা কি খারাপ, তুই শালি তুই কি খাওয়াইলি তাড়াতাড়ি ক, নইলে আমার বাপের অবস্থা 12টা বাজে তোর অবস্থা খারাপ করবো। তখন তিয়ান ভয়ে 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 বলে যে আরে বাবা টেনশন করো কেন, এটা আমার একটা ফ্রেন্ডের, সে ভালো একটা অ্যালকেমিস্ট, সে একটা রিকভারি পিল দিয়েছে, এটাই খাওয়াইছি, এটার মাধ্যমে আমাদের দাদু খুব তাড়াতাড়ি তা সুস্থ হয়ে যাবে। তখন তিয়ানের বাবা রিকভারি পিলের কথা শুনে সে অবাকে বলে, তুই রিকভারি পিল কই পাইছস? রিকভারি পিল তো এই কন্টিনেন্টে পাওয়া তো খুব কঠিন। তখন তিয়ান বলে, আমি এটা 3 লাখ গোল্ড দিয়ে আমি এই রিকভারি পিলটি কিনেছি। তখন তিয়ানের বাবা বলে, তুই তুই কি অনেক বোকা রে, তুই 3 লাখ কয়েন দিয়ে তোরে ভবিযোগে পিল ধরে দিছি, আর তুই এটা কিনে আমার বাপরেও খাওয়াই দিছিস, তুই কি করলি, তুই আমার বাপরে এভাবে কি অসুস্থ করে মেরে ফেলতে চাস? এটা বলে তিয়ানের বাবা তার বাপের দিকে সে ভালোভাবে লক্ষ্য করে, বলে ঠিক আছে আমি আগে আমার বাপকে সুস্থ করে নিই, আমি ওই যে পিলটি খাওয়াবো এটা আগে এটার পার করতে হবে আমার বাপের মুখ থেকে। তোকে তো আমি পরে দেখে নেবো, এখন আমার বাপকে আগে সুস্থ করে নে, তোর তো একটা ভালো স্বাস্থ্য না করলে তুই সামনের দিকে আরো কি না কি আমার বাপকে খাওয়াই দিবি। তখন আমরা দেখতে পাই সে যখনই তার পাওয়ার দিয়ে ওই পিলের মানে প্রভাবটা কমাতে যাবে, তার উল্টাটা হয়ে যায়, বাইতেনের পিলের প্রভাব আরো বেড়ে যায়, যার কারণে আমরা দেখতে পাই বুড়া দাদুটি আরো তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। চোখ খোলার কারণে তো সবাই তাকিয়ে থাকে, ওটা কি রে, এটা পিলটা তো হয়তো রিয়াল, এটা মনে হয় রিয়ালি পিল, যার কারণে আমার বাবা এখন চোখ খুলে ফেলছে, হয়তো আস্তে ধীরে সুস্থ হয়ে যেতে পারে। এবং কি ওই বুড়া দাদু সুস্থ হওয়ার কারণে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা তারপর সিন দেখতে পাই পাইতানি সিন, যেখানে সে কাল্টিভেট করতে আসে, আলাবুদে যখন অনেক কাল্টিভেট করতে আসে, দেখতে পাই সে ভালোভাবে কাল্টিভেট করতে আসে। এবং কি লিঙ্গারও এখানে কোনো কাম নাই পেয়েছে, ছোট নর্মাল পিলগুলো খেতে আসে। তখন বাইতেন বলে, ওই এখন আর খাওয়া লাগবে না, এখন আমাদের একাডেমিও যেতে হবে, তো এখানে একাডেমির দিকে যাব, ঠিক আছে? তারপর আমরা একাডেমির সিন দেখতে পাই। বাইটিয়ান যখন একাডেমিতে প্রবেশ করে আমরা জানতে পারি তো সবাই যে বাইটিয়ান অনেক কষ্টে সে 5টা এলিমেন্ট অ্যাক্টিভ করে তো এই একাডেমিতে ঢুকছে। একাডেমিতে কি এত ছোটখাটো লেভেলের কি আসতে পারবে নাকি? এখানে ঢুকতে হলে অনেক ভালো পাওয়ার লাগে, এবং কি এটা ঢুকার সুবিধা হলো কি অনেক রিসোর্সেস সে মাংনা পেয়ে যাবে, বাইরে যেটা অনেক দামি সেটা এখানে সে অনেক কম দামে পেয়ে যাবে। এখন আমরা তারপরে দেখতে পাই তখন বাইতেনের ওই এল্ডারটি আসে। তখন এল্ডারটি বলে, ঠিক আছে তুমি তো এসেছো, আমি তোমার অপেক্ষায় ছিলাম, এখন এসেছো যখন এখন তাড়াতাড়ি আমি তোমার কাল্টিভেশন স্টার্ট করা যাক। তারপর ওই মাস্টারটি বলে, ঠিক আছে এখন তোমাকে আমি একটা স্কুল দিব, তুমি স্কুলের মাধ্যমে তুমি রিসোর্সেস দিয়ে কাল্টিভেট করতে থাকো, পরে কিছু লাগলে আমাকে জানাও। এখন তোমার এখন কাল্টিভেট করো, এবং তুমি যদি কোনো সমস্যাতে পড়ো অবশ্যই আমাকে জানাবে। তুমি একটা কাজ করো, তুমি এখানে তো অনেক ফ্রি আছো না, তুমি চারপাশে আগে যাই একটু ঘুরে আসো, কোথায় কি আছে না আছে একটু ভালোভাবে দেখলে তুমি পরে কোনো সমস্যাতে পড়লে তুমি তাড়াতাড়ি সমাধান করতে পারবে, বুঝছো না? তুমি আর দেরি করে না, তুমি এখন দিয়ে একটু ঘুরো, পরে না হয় তুমি কাল্টিভেট করো আর কি, ঠিক আছে? তো কোনো প্রয়োজন হলে আমার অবশ্যই জানাবা।
আর ভাইতিয়ান নিজের কাল্টিভেশন ভালোভাবে করবা, কোনো উল্টাপাল্টা কাজ করবা না, ঠিক আছে? আর খারাপ কাজ তো মোটে করবা না। এবং কি তোমার উপর আমরা সব আশা রেখে আছি, আমাদের আশা কখনো নিরাশ করবা না, ঠিক আছে? তো কাল্টিভেট করতে থাকো, নিজের লাইফটা এনজয় করতে থাকো। তো ঠিক আছে, তো পরে দেখা হবে। আর আরেকটা কথা, এখানে পুরান কিছু ডিসেবল আছে যারা তোমার প্রথম ক্লাসটা নিবে, ওদের কাছে ভালো মতো শিখো আর কি, ঠিক আছে? আর ওদের কাছে শিখার পরে তারপরে মাস্টারের কাছে শিখতে হয় আর কি। এরকম মাস্টারের উপরে মাস্টার আছে, ঠিক আছে? তুমি এভাবে শিখবা আর কি। তো কোনো কিছু লাগলে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো মন দিয়ে কাল্টিভেট করতে থাকো। আমি আবার এখানে 3 দিন পর আসবো তোমাকে দেখতে, ঠিক আছে? তো 3 দিন পরে আবার দেখা হবে আমাদের। এবং কি দেখবো তোমার কাল্টিভেশন কতটুকু গেছে, ঠিক আছে? তো ওইটা তোমার রুম আর কি, ওই রুমে তুমি রেস্ট করবা, কাল্টিভেট করবা, ওইটার মধ্যে থাকবা। তারপরে আমরা দেখতে পাই হান পেংকে হালার হতে মাইর খাই হচ্ছে আবার বাইতানের পিছিয়ে পড়ছে। তখন আমরা ভাইতানের সিন দেখতে পাই, ভাইতান দেখে বলে আলার ফুটি আবার আইফোর সোর্স ভালো ভালো। তো ওই দিনে মাইর খাইছে, তো হয়তো ওই দিন তোর মাইরটা লাগে না আর কি, আজকে ধরানো হচ্ছে না, আমি আমার মারতে রাজি আছে। তখন হানফিং বলে তখন তো আমি জোশমে আমি হোশে আমি হারিয়ে ফেলেছিলাম, যার কারণে আমি হেরে গেছি। আজকে আমি হারবো না, আজকে আমি প্রস্তুতি নিয়ে আমার সঙ্গীকে নিয়ে এসেছি, আজকে তোকে আলো ভর্তা বানানোর জন্য। হা 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 হা। তখন বাইতেনের সাথে দেখে তখন বাইতেন বলে তুই 1 নম্বরের গাধা, গাধার থেকেও বড় গাধা, গাধার সাথে তোকে তুলনা করলেও গাধার অসম্মানী হোক। তুই জানোস আমি তোকে কিভাবে মারছি, কিভাবে হারাইছি, তারপরেও তুই বেশরমের মতো তুই তোর সঙ্গীকে নিয়ে আজকে আমার হাতে মার খাওয়ানোর জন্য। তুই জানোস না আমি কে? আমি এলাম বাইতিয়ান, তোকে 12টা বাজার জন্য আমার সাবান লাগবে না, ওই সাবান ছাড়া তোকে ধুয়ে দিতে পারবো, এরকম আমার জিগলা আছে। তারপরে হানপেং আর হানপেনের লগে থাকা ওই সাথী বলে আরে হারাফুত কথা কম কয় এমনি অ্যাটাক, এটা বলে রে বাইতেনের উপরে অ্যাটাক করে ফেলে। আমরা দেখতে পাই বাইতেনের উপর তো এই অ্যাটাকের কোনো কাজ হয় না, উল্টা আরো সে মার খেতে থাকে। যে কোন বাইতেন তো এমন এমন দিক থেকে অ্যাটাক করে, তো হানপেং এর সাথে তো দেখে বলে আরে আমি কার লগে পাঙ্গালেছি রে, আমার তো এখন 12টা বাজে, আমি তো কাজে করতে পারতেছি না। বাইতেন তো এখানে উড়া দূর আসে, তার স্পিরিচুয়াল পাওয়ার এবং স্পিরিচুয়াল ফায়ার স্টোন বিস্টের যে পাওয়ারটা এটা অ্যাক্টিভেট করতে হবে, সে আর উপরে ধুমধাম করে অ্যাটাক করেছে। সাবান ছাড়া কিভাবে ধুইতে হবে বাইতেন জানে এবং সে ভালোভাবে দেখিয়ে দিয়েছে আনপ্যাংকে। তো গাইস এখানে আজকের ভিডিওটা রাখতেছি, তো দেখা হবে কালকে সকালে ভিডিও আসবে এর পরবর্তী বার, ঠিক আছে? তো দেখা হবে কালকে, আল্লাহ হাফেজ। আগের এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম বাইতেন আর হানফেং এর মধ্যে অনেক তুমুল মারামারি চলছে, পরে তারা ফাইট পুরোপুরি শেষ করার জন্য আবার এরিনাতে আসে। আমরা এরিনার সিন দেখতে পাই, বাইতেন ডাইরেক্ট তাদের দুজনের সাথে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে দেয় দুজনকে। এখন বাইতেন কি দুজনের সাথে ফাইট করে পারবে? আমরা যেমনটা দেখতে পাচ্ছি সিরিজের শুরুতে আমরা যে বাইতেন সে দুজনকে চ্যালেঞ্জ করে দিয়েছে, এই জন্য ওদের এল্ডারের মধ্যে তর্কাতর্কি চলে গেছে কি বাইতেন কি পারবে তাই দুটার কন্ট্রোল করতে? বাইতে কি মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে? তা কেউ পক্ষে আছে কেউ বিপক্ষে আছে। আমরা দেখতে পাচ্ছি তারা দুজন তো ফাইট করার জন্য একদম এক্সাইটেড। তখন আমরা হানফিং গিয়ে দেখতে পাই যে বাইটেনের উপরে সে একটি লতার অ্যাটাক করে দিয়েছে। আমরা দেখতে পাই বাইটেন তার ফায়ার অ্যাটাকটি সেটাকে জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা হানফিং এর সঙ্গীকে দেখতে পাই সেও বাইটেনের উপরে তার বডি যে অ্যাটাকটা সেটা অ্যাক্টিভ করতে থাকে, তারপরে সে তার একটা অ্যাটাক করে দিয়েছে বাইটেনের উপর। আমরা দেখতে পাই বাইটেন আর তাদের মধ্যে একটা বড় একটা স্ল্যাশ হয়ে যায়। আমরা বাইটেনের বিশ স্পিডও দেখতে পাই যে ভালোভাবে বাইটেনকে ভালোভাবে সাপোর্ট করছে, এবং ওই যে বাইতেনের সঙ্গে সে তো মনে করে অবাক হয়ে বাইতেনের দিকে থাকে বলে হালার হতে করলো কি, সে কিভাবে আমার সবগুলো ডচ করতেছে এবং কি আমাকে হোল্ড করতেছে, সে তো পাগল হয়ে যাইতেছে। তখন আমরা দেখতে পাই বাইতেনের সিন, বাইতেনও কোনো দিয়ে কম না, সে তার 5 এবং ফায়ার অ্যাটাকটি অ্যাক্টিভেট করে সেও তোমার এখানে মারতে থাকে। আমরা এখানে সাবান ছাড়া এখানে মানে ধোয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাই হানফেং নম্বরে যে অ্যাটাকটি করে, হানফেং তো এটা মনে করছে এটা একদমই বাইতেন একবারে দুর্বল, সে ইজিলি এটা ডচ করবে, কিন্তু উল্টা সে দূর গিয়ে পড়ে। মানে জানতে পাই যে বাইতেন তাদেরকে অনেক ভালোভাবে সাবান ছাড়া ধুয়ে দিয়েছে। তখন বাইতেন বলে এই কম্পিটিশনের মধ্যে তোকে আমি দেখাবো আমি কি জিনিস, তুই অনেক মানুষকে কাঁদিয়েছিস, মারছিস, বুলি করেছিস, আজকে তার প্রতিশোধ নিব। তখন তো হানফেং বলে হালার সুদ কত কম রেল নিয়ে অ্যাটাক। আমরা দেখতে পাই তারাও আবার বাইতেনের উপর হামলা করে, হালার ভিতরে সোজা হয় না, কুকুরলেন যে কখন সোজা নেয় তেমনি বা হানফ্যাং ওইখানে কোন দিকে সোজা হয় না, ঠিক আছে? তো আমরা দেখতে পাই বাইটেন ইজিলি তার সবগুলো অ্যাটাক ডচ করে ফেলে। তখন বাইটেন বলে হালার ভূত তুই জীবনে যাই করিস না কোনো আমাকে কখনো তুই হারাতে পারবি না। তখন আমরা দেখতে পাই হানফ্যাং এর সাথে গাত্তারা, ওকে আমি গাত্তার নাম দিলাম, ওই গাত্তারও সে পাওয়ার অ্যাক্টিভ করে বাইটেনের সাথে উত্তমাত্তম ফাইট করতে শুরু করে দেয়, পারে না আবার এখানে ফাইট করতে আসে আর কি এরকম। তখন আমরা দেখতে পাই বাইটেন আর হানফ্যাং এর সব ফাইট দেখে তো দূর থেকে এল্ডাররা কি জানি বলতেছিল, পরে আমরা জানতে পারি তারা বাইটেনের টেকনিকের উপরে কথা বলছিল। তখন ওই লোকটি মাস্টারকে বলছে মাস্টার বলেন তো বাইতেন কোন স্কিলটি ইউজ করতেছে, তার লেভেল কি হবে? তখন মাস্টার ভেবে চিন্তে বলতেছে বাইতেন হয়তো যে টেকনিকটি ইউজ করতেছে সেটা তো অ্যাডভান্স লেভেলের একটি টেকনিক,
যার কাল্টিভেশন হবে তো বাইতেন এখন ওয়ারিয়ার লেভেলের 9th লেভেলের হতে পারে। এখন মাস্টাররা বলে আমি তো কিছুদিন আগে বাইতেনের লেভেল দেখেছি অনেক কম, এবং সে ওয়ারিয়ার লেভেলের কত জানে ছিল, অনেক লো লেভেলে ছিল। এখন স্কিল এবং ফাইটিং স্টাইল এবং কাল্টিভেশন লেভেল দেখে মনে হচ্ছে বাইতেনকে পিছন থেকে কেউ তো সাপোর্ট করছে। জানি না কি বাইতেনের সিক্রেটটাকে, কেউ কি কোনো ফ্যামিলি বা কোনো এল্ডার বা কোনো মাস্টার হয়তো বাইতেনকে সাপোর্ট করছে। যেটাই হোক, আশা করি বাইতেন বালা দিকে যাবে, এটাই দোয়া করি। তখন আমরা ফাইটের সিন দেখতে পাই যেখানে বাইতেন তাদেরকে সাবান ছাড়া ধুচ্ছিল, কিন্তু এটা থেকে তারা দুজন অনেক রেগে যায় এবং তাদের মধ্যে থাকা যে সিক্রেট স্কিল আছে তাদের, সেটা দুজনই অ্যাক্টিভ করে বাইতেনের উপরে হামলা শুরু করে দেয়। তারপরে আমরা বাইতেনের সিন দেখতে পাই, আমরা দেখতে পাই হানফেং না পেরে সে আরও পাওয়ারফুল সে ভালোভাবে তার যে অ্যাক্টিভ স্কিলটি আছে এটা ভালো মতো অ্যাক্টিভ করে সে অনেক বড় একটি স্ল্যাশ অ্যাটাক বানিয়ে নেয়। এটা বানিয়ে বাইতেনের উপরে অ্যাটাকটি মেরে দেয়। আমরা দেখতে পাই বাইতেন ইজিলি এটা ডচ করে ফেলে। আমরা দেখতে পাই সে অ্যাটাকটি আবার পিছন ফিরে আসতে থাকে, তখন বাইতেন এটা দেখে সেও আবার পিছনে ফিরে অ্যাটাকটি করে, যার কারণে আমরা দেখতে পাই ওই অ্যাটাকটিও ডিস্ট্রয় হয়ে যায়। তারপর ওই হানফেং এর সাথে কি দেখতে পাই মুটকুশালা কি করে, সে তার হাত এলিমেন্ট ফিস্টটি সে তার হাতে অ্যাক্টিভেট করে এবং অ্যাক্টিভেট করে সে অনেক কনফিডেন্ট হয়ে সে বাইতেনের উপরে অ্যাটাক করতে যায়। আমরা পরবর্তী দিন দেখতে পাই বাইতেন তার অ্যাটাকটি অনেক ইজিলি ভাবে, একদম ইজিলি বলতে ইজিলি ভাবে সে তার আইসের একটি কোদাল না কি জানি এটা দাও, এটা সে ভালো মতো বানিয়ে সেটা দিয়ে সেটা কাউন্টার করে ফেলে একদম ইজিভাবে। সের কারণে আমরা দেখতে পাই তার হাত পুরোটা জমে যায় এবং কি অনেক খুশির সাথে বলতে হচ্ছে ফাইনালি সে ডিফিট হয়ে যায়, সে আর উঠতে পারে না। এটা দেখে তো হানফেং এর মাথা একবার পুরো হট হয়ে যায়, হালার বউ তুই আমার সাথে কি মারছস, তোর বারোটা আমি বাজানো। সে মনে মনে অনেক গালি দিয়েছে, কিন্তু কিছুতে সে করতে পারতেছে না। মানে কিছু মানুষ আছে না মুখ দিয়ে সব কিছু করতে পারে কিন্তু করে কিছু দেখাতে পারে না, হানফেং সেম, সেও অনেক বকর করে কিন্তু বাইতেনের পাওয়ার দেখে সেও কিছু করতে পারতেছে না। তখন আমরা হানফেং এর অ্যাটাক না করার কারণ বাইতেন এখানে তার ওয়ারে লেভেল ব্রেক থ্রু করে ফেলে। এটা দেখে তো এল্ডাররা অবাক হয়ে ফেলে, কী রে ফাইটের মাঝখানে বাইতেন কীভাবে হচ্ছে ব্রেক থ্রু করে, তার কাছে এমন কি পাওয়ার আছে সে যে পাওয়ার দিয়ে জায়গায় ফাইটের মাঝখানে সে ব্রেক থ্রু করে ফেলা, অসম্ভব ব্যাপার। কিছু না কিছু একটা আছে, মানে এল্লারা সবাই একটু সন্দেহ করতেছে বাইতেনের উপর, কি আছে বাইতেনের কাছে যে এত তাড়াতাড়ি এত পাওয়ারফুল হয়ে যাইতেছে। তখন বাইতিয়ান হানফেংকে বলে, তোকে অনেক ধন্যবাদ, তোর কারণে আমার কাল্টিভেশন ব্রেক থ্রু হয়েছে চাই, এই নামের জন্য তোকে আমি একটা গিফট দিতে চাই। সে তাকে একটা গিফট দেবে। প্রথমে তার পা জমে তাকে এমন একটি ঘুষি মারে পেটে, যার কারণে সে আকাশে উড়ে যায় এবং আকাশে উড়ার মাঝখানে সে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারপর আমরা তার সঙ্গী সিন দেখতে পাই, তাকে এমন একটি অ্যাটাক দেয় বাইতিয়ান, এর কারণে সে তো হানফেংয়ের উপরে যা পড়ে। আমরা পরবর্তী সিন দেখতে পাই হানফেং আর তার অবস্থা, তাদের অবস্থা এতটাই কঠিন যে তারা মানে একবার ডিফিট বললে চলে, তারা আর ফাইট করার অবস্থায় নেই। তখন তাদের সামনে যে বাইতেন বলে, এখন কি তোরা হার মানবি নাকি তোদেরকে কুত্তার মতো মারতে মারতে তোদের মেরেই ফেলবো, কি করবি? তখন তারা ভয়ে বাইতেনের কথা শুনে তারা তো এমন ভয় পাইছে, তারা ডাইরেক্ট নিচু হয়ে যায়, বলে বাইতেন প্লিজ ভাই আমার মাফ করে দে, আমি অনেক বিয়ে করছি, তাহলে ভাই আমার মাফ করে দে। তখন তাদের বিয়ের কথা শুনে তো বাইতেন বলে ঠিক আছে সমস্যা নাই, তোরা এখন বিয়ে করস নাই, তোদের পুরো জীবন পড়ে রয়েছে, এবং কি তোরা যদি আমার জীবনের সামনে আস তোদের আমি ধ্বংস করে একবারে পোস্টার বানিয়ে দেবে মেরে, ঠিক আছে? তো তোরা ঠিক আছে, তোদেরকে মাফ করলাম। তখন বাইতিয়ান এল্লারকে বলে, এল্লার আমি তো জিতে গেছি। তখন এল্লার তাকে তার 2000 পয়েন্ট দিয়ে দেয়। আমরা দেখতে পাই বাইতিয়ান তো 2000 পয়েন্ট পেয়ে অনেক খুশি, কারণ 2000 পয়েন্ট দিয়ে সে অনেক কিছু করতে পারে। তখন বাইতিয়ানকে এল্লার বলে, বাইতিয়ান তুমি এভাবে গ্রো করতে থাকো, কারণ তোমার উপর আমি অনেক আশা করে রয়েছি, তুমি আমাকে কখনো নিরাশ করো না, এভাবে গ্রো করতে থাকো আর জীবন এগিয়ে যেতে থাকো, ঠিক আছে? বেস্ট অফ লাক। এখানে সিন শেষ হয়ে তারপরের দিনের সিন দেখতে পাই সে বাইতিয়ান আবার একাডেমিতে চলে আসে এবং তার সাথে ওই মেয়েটি দেখা হয়। বাইতিয়ান ওই মেয়েটিকে বলে, কালকে তুমি কার সাথে ফাইট করতে গেছিলা? আমি তো দেখি নাই। তখন ওই মেয়েটি বলে, কালকে আমার সাথে সিনিসিস্টিয়া রেয়ানের সাথে ফাইট হয়েছিল, আমি জিতেছি। এটা বলে সে ওখানে নাচতে থাকে। তখন বাইতিয়ান বলে, হ্যাঁ ঠিক আছে, ভালোই করেছো। আমরা জানতে পারি তারা লাইব্রেরিতে এসেছে, কারণ 6 এল্ডার তাকে এখানে আসতে বলেছে আর কি। তো তারা এখানে টেকনিকের জন্য এখানে এসেছে, তারা এখন টেকনিক নেমে দেখবো বাইতিয়ান কি টেকনিক নেয়। তখন লাইব্রেরির ভিতরে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যেটা বাইতিয়ানকে প্রপোজ করেছিল, কিন্তু বাইতিয়ান তাকে রিজেক্ট করে দিয়েছে। তখন ওই মেয়েটি জ্বলে জ্বলে বলছে, শালার বাইতিয়ান সমস্যা না, তুই আমার প্রপোজ রিজেক্ট করছো, দেখবি তুই এত লাফাইতেছস যে তুই দিচ্ছস, সমস্যা নাই, কিছুদিন ওয়েট কর, দেখবি তোর হারানোর মতো অনেকেই কাল্টিভেটার আসবে, তখন দেখবো তোর অবস্থা কি হয়। দেখতে পাই 4 জন কম্পিটিশনে জিতেছে, তাদেরকে এখানে আসতে বলেছে এবং তাদেরকে টেকনিক দিবে। তখন মাস্টার বলে, ঠিক আছে এখন ভিতরে চলো, আমাকে আজকে ভালো ভালো কিছু টেকনিক দেয়। তখন আমরা টেকনিকগুলো দেখতে পাই যেগুলো দেখে তো ওই মেয়েটি বলে, আগে মাস্টার এখানে সব তো মিডিয়াম লেভেলের টেকনিক,
এর অ্যাডভান্স লেভেলের টেকনিক কি নাই? তখন মাস্টার বলে হ্যাঁ আছে, কিন্তু এখানে নাই, মানে আরেকটা পাবিলিয়ন আছে, ওইটাতে আছে তোমার পয়েন্ট ওরকম হাই হতে হবে, তখনই তোমরা অ্যাডভান্স লেভেলের টেকনিক তোমরা নিতে পারো আর কি, বুঝছো না? তোমরা কাল্টিভেট করতে থাকো, পয়েন্ট কালেক্ট করতে থাকো, এবং 2 নম্বর পাবিলিয়নে তোমরা হলে পেয়ে যাবা। তার সাথে এই এপিসোডটা এখানে এন্ড করতে হলো, এবং সবাইকে বলতেছি যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই, সবাই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যত তাড়াতাড়ি পারো আমার মেন চ্যানেলের মতো 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেয়, এমনকি এই ভিডিওতে লাইক দিয়ে পরে একবারে বাড়াই ফেলবা, ঠিক আছে? তো এই নতুন চ্যানেলটা যত বেশি সাবস্ক্রাইব করবা তোমরা, তত বেশি আমার ভিডিওগুলো এই চ্যানেলে বেশি বেশি আসবে, এবং ওই চ্যানেলও আসবে, এরপরের ভিডিওটা ওই চ্যানেলে আসবে, ঠিক আছে? তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আল্লাহ হাফেজ।